হজরতেরা, দোস্ত এবং দুশ্মনেরা, সালাম। আবার চলে আসছি টুলটেল ডটস পডকাস্টে। আপনারা তো জানেন না, কারণ এখন পর্যন্ত তো আপনারা দেখেনই নেই একটা এপিসোডও, দেখবেন। আজকে আমার সাথে একজন এমন একটা লোক আছেন যার সাথে আমার অত বেশি দেখা আগে হয় নাই, কিন্তু আমরা একজন আরেকজনকে অনেক দিন যাবত চিনি। পরে আলাপ আলোচনায় কিছু জিনিস আসবে যে আমরা কিছু কাজ করার ট্রাই করছিলাম, কতটা সাকসেসফুল হয়েছি হয় নাই, আসলে ফেল করছি, তো ওটা নিয়ে আলাপ করব। কিন্তু ওনার আমার কাছে ওনার পরিচয়টা হচ্ছে কীরকম, বাংলাদেশের যেই আপনারা যদি সে ইন্টেলেকচুয়াল যে ম্যাপ এটা চিন্তা করেন, সেখানে একটা বড় জিনিস দেখবেন যে শেখ হাসিনা কবে থেকে অবৈধ প্রধানমন্ত্রী, এইটার ব্যাপারে একটা যদি আপনি ক্লাসিফিকেশন করেন, আমি হইলাম সেই লোকটা যার কাছে হচ্ছে 2014 ইলেকশন থেকে সে অবৈধ, 2014 থেকে সে ইলেজিটিমেট পিএম। এখন এইটা আপনি খুব কম মানুষ পাবেন। এটা মনে করেন যে যারা এই যে জুলাই রেভলিউশনে যারা জয়েন করছে বলে দাবি করে, সেরকম মানুষজনের ভিতরে তারা হলো যে এই যে জাস্ট এই 2024 ইলেকশনেরও হয়তো পরে জুলাইতে বা আগস্টের শুরুতে তারা হয়তো ওইরকম একটা পজিশনে গেছে, যেমন ধরেন সলিম খান বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার যেটা অ্যাজাম্পশন বা আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে আজকে আমার সাথে আছেন সারোয়ার তুষার ভাই। তুষার ভাই আর আমি এই ব্যাপারে মোটামুটি সমসাময়িক হইতে পারি এইটা ভাবার ব্যাপারে। আমার ধারণা এটার কারণ আসলে এই যে আমরা মানুষের ভোট, ইলেকশন এবং শাসনের যে লেজিটিমেসি, এটা কোন জায়গার থেকে আসে এটার ব্যাপারে আমরা মোর অর লেস একমত। সেই কারণে আমরা মোটামুটি একই সময়ে হাসিনারে মনে করি যে হাসিনার ক্ষমতা তখন থেকে অবৈধ। ফলে ধরেন ওই উন্নয়নের গান ইত্যাদি ইত্যাদি এইগুলো আসলে আমাদের কাছে ওইভাবে ম্যাটার করে না। আমাদের কাছে মূল ব্যাপারটা হচ্ছে আপনার লেজিটিমেসি, মানে হলো যে আপনাকে বন্দি করে রাখলো, রক্ষিতা বানাই রাখলো, তারপরে শাড়ি গয়না এগুলো দিল, এর কী অর্থ? এরকম। এনিওয়ে, তো তুষার ভাই আসছেন, থ্যাংক ইউ। আপনি তো এখন অনেক ব্যস্ত মানুষ, আর আপনার অন্যান্য পরিচয় আপনার কাছ থেকেই জানবো যে আপনাকে আসলে কী হিসাবে আমাদের ভাবা উচিত। কিন্তু শুরুটা করি এই জায়গায় যে ধরেন আমরা তো একটা লম্বা সফরের ভিতর দিয়া একটা নতুন পার্লামেন্ট পাইলাম, 3-4 মাস হয়েছে মনে হয় না, 100 দিন কিছুদিন আগে, 100 দিন মাত্র পার হইল আর কি। কি মনে হয় আগামীর বাংলাদেশটা আপনি কোন জায়গায় দেখেন, বা এই জায়গায় কোন কোন জায়গার থেকে এইখানে আসলাম? মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে বাংলাদেশকে আমরা একটা ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে আমি পার্সোনালি দেখতে চাই সামনের দিনে, এইটা তো একটা লম্বা পলিটিক্যাল সফর। সেইটার সফরের আমরা কোন পয়েন্টে আসি, এক। আর দুই হলো, আমি এটা ছোট্ট একটা অবজারভেশন আপনাদের বলে রাখি এখানে, সেটা হচ্ছে আমি এক জায়গায় বলছিলাম যে বাংলাদেশে 2 টাইপের বিপ্লবী খুব আছে। একটা হচ্ছে মনে করেন যে যারা ইসলামিক বিপ্লব করবে এরকম একটা স্বপ্নওয়ালার লোক, আর একটা হচ্ছে যে ধরেন বাম মার্ক্সবাদী মাওবাদী এরকম একটা স্বপ্নওয়ালার লোক। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে যে এই ডেমোক্রেটিক বিপ্লবী, মানে ডেমোক্রেসি যে এটা ইটসেলফ যে একটা বিপ্লবী ঘটনা, এই ভাবনাটাই এদের কাছে নাই, অনুপস্থিত। তো ফলে আছে যে আসলে আমরা কোন জায়গায় আছি, কি মনে হয়? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আর প্রথমত থ্যাংক ইউ, কারণ আপনি তো নানা দিক থেকে ইন্টারেস্টিং মানুষ। হ্যাঁ, তো যেটা আপনি বলছেন যে আপনারা দূর থেকে আমি দেখছি, মানে দূর থেকে আপনার থাকে না যেটা নজরদারি, আপনার কর্মকাণ্ড, এগুলো তো আমি দেখতাম, ভালো লাগতো, মজা লাগতো, আবার পেইনও খাইছি নানাভাবে নিজের মধ্যে আর কি। হ্যাঁ, হার্মলেস পেইন আর কি, এগুলো সব ঠিক আছে। কিন্তু যেটা আপনি বলছেন এটা ইম্পর্টেন্ট, যে অনেকের তো অনেক সময় লাগছে এই জায়গাটা আসতে, কিন্তু আমি মোটামুটি অনেক আগে থেকেই এই রেজিমের ব্যাপারে আমার একটা অবস্থান তৈরি হয়ে গেছিলো। এবং এটা একটা কারণ সম্ভবত যে আমি শাহবাগ আমার খুব বেশি ইনফেকশন তৈরি করতে পারি না আমার মধ্যে। আমার সমসাময়িকদের মধ্যে যেটা করছে যে আগে আমি শাহবাগের ওটার মধ্যে ঢুকলাম, অনেক পরে পেইন্টিং খাওয়া পরে আবার বুঝলাম যে জিনিসটা খারাপ, এই জার্নিটা আমার নাই। এটা একটা কারণ হতে পারে যে আমি তখন ঢাকায় ছিলাম না, আমি তখন সিলেটেও কিন্তু শাহবাগ হয়েছে। তো সিলেটে শাহবাগ হয়েছে, সেখানে আমি 2-1 দিন গেছি, কিন্তু জিনিসটা আমার খুব বেশি ইমপ্রেস করে নাই আর কি। 2-1 দিন কিন্তু গেছি, ওখানে বসছি জমায়েতে, স্লোগান টোগানও হয়তো দিচ্ছি, কিন্তু জিনিসটা আমাকে খুব বেশি টানে না। এটা টাইনা নিয়ে যাইতে হবে অনেক দিন পর্যন্ত, এটা ঘানি টানতে হবে, এটা আমার মধ্যে তেমন একটা ছিল না। ফলে হাসিনার জিনিসগুলো, যে হাসিনা কী করতেছে, আর আমি তো ক্যাম্পাসে ছাত্রলীগকে দেখছি, হাসিনার কর্মকাণ্ডগুলো দেখতেছি, ফলে এটাই আমার ভিতর থেকে হাসিনার প্রতি যে হ্যাংওভার, এটা আপনার করে ফেলছে। তখন থেকে আমি অ্যাক্টিভ।
নিজে মুভমেন্ট করছি ক্যাম্পাসে। এই মুভমেন্ট কইরা আপনার এই যে খুব মানে সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা আমার অনেক দিন ট্রিগার করছে। এটাই আমার ধরেন এই কাফেলার মধ্যে আনছে। সেটা হলো যে আন্দোলন করতে হয় কেন। এটা কিন্তু একটা খুব সহজ প্রশ্ন, কিন্তু এটা আমার খুব অনেকদিন প্যারা দিচ্ছে বা ইয়ে করছে যে মানুষ কী কারণে আন্দোলন করে, এটা তো একটা মজার ব্যাপার এরকম আর কি। পরে আমি ধরেন আপনার হাসিনার ব্যাপারে আমার অবস্থানগুলো আমি জানাইতে থাকছি নানাভাবে, বিশেষত অনলাইনে। পরে যখন ঢাকায় ভার্সিটিতে কি বলে বিফল মনোরথে ফেরত আসার পরে ঢাকায় আইসা বিভিন্ন আপনার অ্যাক্টিভিজমে জড়াই গেছি আর কি, বেশ ভালোভাবে, খুব ইমানদারির সাথে। আমি নিজের ব্যাপারে বলতে পারি যে আমি একটা খুব সাচ্চা মানে ইমানদার অ্যাক্টিভিস্ট বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, লেখালেখি এবং রাস্তায় অ্যাক্টিভিজম সব একসাথে করার অর্থে আর কি। তো সেটা যাই হোক, সেইটার মধ্যে খুব বেশি ঢুকতেছি না। যেটা আপনি বললেন যে আমরা কত দূরে আছি, আমার কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন আছে বিএনপির এখনকার অনেক কর্মকাণ্ড নিয়ে, কিন্তু একটা গোপন স্যাটিসফ্যাকশনও আছে। এটা বিএনপি নিয়ে না, এটা হয়েছে আমাদের সময় নিয়ে। সেটা হলো ধরেন যতটুকু আমি পড়াশোনা করছি, যতটুকু নিজের চোখে দেখছি শুনছি এই গত 10-15 বছরে বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন আন্দোলন, এই ধরনের বড় রাপচারের পরে ওই সব দেশগুলোতে যেটা ঘটছে, সেই তুলনায় কিন্তু আমরা বেশ আরামসে এই সময়টা পার হয়ে গেছি। আমাদের এখানে অনেক বুজুর্গ লোকজন আছে যাদের জন্য মব একটা বিরাট হিসেবে দেখা দিয়েছে। মব একটা প্রধান এই সময়টারে ওকে করার ক্ষেত্রে, না করার ক্ষেত্রে মব তাদের জন্য একটা বিরাট অজুহাত বা ওজোর হিসেবে আসছে। আমার জন্য ব্যাপারটা সেরকম না, তাই বলে আমি মব সমর্থন করি ব্যাপারটা তা না। আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যা হওয়ার কথা এই পোস্ট আপরাইজিং, যে ধরনের গন্ডগোল গ্যাঞ্জাম যা হওয়ার কথা, তার প্রায় কিছুই হয় নাই। আমরা একটা মোটামুটি স্মুথ, এবং যখন ইউনূস সাহেব বলতো যে একটা ঐতিহাসিক নির্বাচন করব, আমি বিশ্বাস করতাম না, কারণ আমি তো মাঠে বিএনপিটা দেখতেছিলাম, আমি তো নিজে ইলেকশন করছি। আমার কাছে মনে হচ্ছে যে কীভাবে এই লোক কেমনে এটা বলে, তার কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই, কিছু নাই, পুলিশের কথা শুনে না, সে কীভাবে ঐতিহাসিক নির্বাচন করবে। এবং আমি টকশোতে প্রচুর সমালোচনাও করতাম। পরে আমি দেখলাম যে মানুষ ইঞ্জিনিয়ারিং অনেক কিছু বলে, সেটা কোন জায়গায় হয়েছে আমার জানা নাই, কিন্তু আমি যে ইলেকশনটা দেখছি এটা বাংলাদেশের ইতিহাসের সেরা ইলেকশন, কোনো সন্দেহ নাই। মানে একটা কোথাও কোনো কিছু হয় নাই, চোখের সামনে কোনো মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এসব কিছু হয় নাই, এবং প্রায় রক্তপাতহীন একটা ইলেকশন আমরা করছি। এটাতে আমি দারুণভাবে সন্তুষ্ট, মানে এই দিক থেকে আর কি। আর পোস্ট আপরাইজিং আমার যে পলিটিক্যাল প্রকল্প, সেটা অনেকগুলো জিনিস বাস্তবায়ন হইতেছে না দেখে আমার আছে। বিশেষত মানুষকে অবজ্ঞা করতেছে বিএনপি সরকার, এটাতে আমার একটা রাগ ক্ষোভ আছে, এবং সেটা আমার পলিটিক্সটা আরও মানে ফুয়েলিং করে যে পলিটিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য। এখন আপনি বলতেছেন যে ডেমোক্রেটিক রিপাবলিক থেকে কত দূরে আসছি, এখন এটার থেকে আমার মনে হয় আরেকটা ইলেকশন থেকে দূরে আসছি। যদি আরেকটা ইলেকশন এভাবে আমরা করতে পারি, এবং কইরা আবার একটা পাওয়ার ট্রান্সফার কোনো রকম হাঙ্গামা ছাড়া, এই ধরেন যেগুলো বাংলাদেশে হয়েছে অতীতে, তত্ত্বাবধায়ক থাকবে কি থাকবে না এটা নিয়ে গ্যাঞ্জাম, আর্মি আসে আবার একটা সুশীল ফেস ধরে পিছে আর্মি থাকে, এই যে ঘটনাগুলো ঘটে, এগুলা ছাড়া যদি আমরা একটা পিসফুল ট্রানজিশন পরের ইলেকশনটা করতে পারি, সেটাতে যেই ক্ষমতায় আসুক, আমি মনে করি যে আমরা ডেমোক্রেটিক রিপাবলিকে ঢুকছি এখন। সেটা ওই পথে আসি আর কি এখনও। আপনি যেমন আমি পথে আসছি, আপনার ভবনে ঢোকার আগ পর্যন্ত ঝুঁকি নাই, তো এখন আমরা ওই পথে আসছি। যদি আগামী ইলেকশনটা করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা ওইটা গেট দিয়ে ঢুকার পর অনেক গ্যাঞ্জাম থাকবে, অনেক কিছু থাকবে, সেটা তখনকার আর কি। এরকম আপনার কথার সূত্র ধরে দুই একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হাসিনা থাকা অবস্থায় আপনার এই 24 জানুয়ারির যে ইলেকশন, ওটার পরেই মনে হয় কিছুদিন পরে ওবায়দুল কাদের বলতেছিল যে যদি হচ্ছে হয় তাহলে 5 লাখ না 5 লাখ লোক মারা যাবে। এটা একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে যারা ধরেন এই যে মব ইত্যাদি আতঙ্কিত অবস্থায় আছে, বা হচ্ছে যে দেশ খুব খারাপ অবস্থায় আছে, হ্যাঁ, এখন আমি মাঝে মাঝে ভাবি যে আমরা যদি সার্টেন কয়েকটা প্যারামিটার করি, তাইলে হাসিনা থাকা অবস্থায় এবং হাসিনার পরে ইউনিসের সময়, বা এই যে বিএনপি সরকার গঠন করলো এখন, কারণ আমরা প্যারামিটার করলাম রেপ, আমরা প্যারামিটার করলাম ধরেন খুন, আমরা প্যারামিটার করলাম ধরেন আপনার এই ফরেক্স, বিদেশি এই যে ডলার, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা, একটা হলো পাচার, আর একটা হলো অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে এলসি খোলা যাচ্ছে কিনা। আপনার যদি মনে থাকে হাসিনার শেষ সময় এলসি খোলা দিচ্ছিল না। তো যারা হচ্ছে যে এই জিনিসগুলো বলে, ইভেন ধরেন মব অ্যাটাক, তো বাংলাদেশে তো আসলে এটা তো একটা জটিল সমাজ, এখানে বহু কিসিমের লোক তো আছে, ফলে সবাই তো আর এক ধান্দায় না। এবং আপনার আমাদের এলাকায় বলে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া, এরকম লোক আছে। কেউ আছে সিগারেট লই খাড়াই থাকে, তারপরে ঘরে আগুন লাগছে সেখান থেকে সিগারেট ধরাই খায়, এরকম লোক আছে, হরেক রকমের লোকজন থাকে। কিন্তু আসলে যেই আশঙ্কাটা ছিল, ইভেন আই থিঙ্ক আমারও যে যতটা
ইয়ে ছিল সেই তুলনায় আমার মনে হয় যে সকল পক্ষ মোটামুটি ম্যাচিউর আচরণ করছে এক অর্থে, এবং আসলে ওইরকম যে বিশেষ কিছু ঘটছে মানে যা ঘটবার কথা তা ঘটছে এটা আমার মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনি যে জিনিসটা বললেন যে আন্দোলন কেন করতে হয় এরকম একটা জিনিস বলছিলেন না, এটার সাথে সম্ভবত এই যে মবের যে ব্যাপারটা এটার কোনো একটা যোগাযোগ আছে। কি অর্থে যোগাযোগ? ধরেন এই যে যে লোকগুলো হচ্ছে মব নিয়ে চিন্তিত না, এদের কাউকে আপনি দেখছেন ফুলন দেবীর নিন্দা করতে? যে ফুলন দেবী কেন ওই অতগুলা মাইরা তারপরে হচ্ছে যে ইয়ে করছে, এদের একজনকে আপনি দেখছেন কিনা যে এই ফুলন দেবী যে এই ক্যারেক্টার এরকম একটা ক্যারেক্টারকে নিন্দা করতে দেখছেন কিনা? এখন এই জিনিসগুলো তো হয় কেন, মানে সেও তো আসলে সার্টেন একটা আন্দোলন করছে, তারপরে এমপি হচ্ছে, কতগুলো খুন করছে, তারা ইভেন খুনি হিসেবেও তো দেখে না, বা আইন হাতে তুলে নেয় ইত্যাদি এই হিসেবে তো দেখে না। তো ধরেন যখন একটা সিস্টেম থাকে না সেই সময় হয়তো এই শর্তগুলো বিরাজ করে, যেখানে আসলে আমরা যদি ইভেন্ট ঠেকাইতেও চাই তারপরেও ধরেন শেষ পর্যন্ত আমরা কয়জন, 20 জন 25 জন 500 জন 5000 জন, মানুষ তো 18 কোটি 20 কোটি, আপনি কিভাবে ইয়ে করবেন? হ্যাঁ, এটা আছে, কিন্তু এছাড়াও একটা কাণ্ডজ্ঞান থেকে কয়েকটা সন্দেহ তো করা যায়। সেটা ওনারা কেন করেন এটা আমি সবসময় আমার পীড়া দেয় আর কি, যে হঠাৎ ধরেন সাদা পতাকার মিছিল আসতেছে, এরপরে আপনি জিনিসটা দেখতেছেন না। এই যে আমরা গণঅভ্যুত্থানের পরে কিন্তু দেখলাম যে স্কুলের পোলাপান সাদা পতাকা নিয়ে বা কালো পতাকা নিয়ে অনেক মিছিল দিছিল, এবং বাংলাদেশে একটা ভাবে পোট্রে করার জন্যই তো এটা করা হয়েছে। সেই জিনিসটা এখন কোথায়? তো হঠাৎ কোনো কিছু যখন উপদ্রব হয় এটা তো সন্দেহ করা উচিত। বিএনপির আগের আমলে আপনার 2001-06 যে সিরিজ বোমা হামলা আরও যেগুলো হয়েছে, এগুলার তো আপনার পরবর্তীতে কথাবার্তা আছে যে এগুলোর পেছনে এজেন্সি, ডিপ স্টেট, হাবিজাবি জড়িত থাকতে পারে, বোথ দেশের ভিতরের এবং অন্যান্য থাকতে পারে। তাইলে এই প্রশ্নটা তাদের মাথায় কেন কোনোদিন আসলো না যে একটা ব্রোকেন পুলিশ, এক, দুই হইছে যে প্রথমবারের মতো বাংলাদেশে একটা সরকার আসলো যার কথা তার বাহিনীগুলো শুনতেছে না সেভাবে, এবং আপনার এই যে যেগুলো হামতাম হইছে এগুলো মাজারের উপরে ধরেন হামলা টামলা, এগুলা কেন আগে এভাবে ধারাবাহিকভাবে হয় নাই? একটা এই সময় কেন হঠাৎ করে হইতেছে আবার থেমে যাচ্ছে? হয় নাই তাও তো না, হইছে কারণ মাজার হইছে। আপনার মাজার তো আমার একটা পজিশন হচ্ছে যে এখন আমরা এমন একটা সময় আসছি এই হাসিনা পালাবার পরে, এইখানে রিয়েল মাইনরিটি হচ্ছে মাইনরিটি মুসলমানরা, মানে মুসলমানদের কোনো গ্রুপ যারা দুর্বল, আসল যারা মাইনরিটি একদিন যাদেরকে আমরা মাইনরিটি বলতাম, তাদের উপরে ওই অর্থে আর অ্যাটাক হবে না। মানে আপনি দেখেন যে এই অর্থে ওই যে রামুটম এই যে জিনিস, এই জিনিস কিন্তু ইউনুসের সময় এইভাবে হয় নাই। মানে আপনি যারা মুসলমান না তাদের প্রতিষ্ঠানে ওইভাবে হয় নাই। যেটা হয়েছে সেটা হচ্ছে যারা মুসলমান বইলে একটা ইয়ে দাবি করে, সেটার বিপরীতে তাদেরকে অ্যাটাক করার জন্য অন্য মুসলমানদের অন্য কোনো দল টল এরকম হয়তো আছে বা ইয়ে আছে। কিন্তু পয়েন্ট হলো যে ঘটনাগুলো আসলে আগেও ঘটছে, কিন্তু একটা পার্থক্য মনে হয় আছে এই এখন যেগুলো মানে বা ইউনুস আমলে যেগুলো ঘটছে, যে দুটো জিনিস এখানে চিন্তা করা যায়। একটা হলো এই হামলা তো অবশ্যই খারাপ, এটা নিয়ে তো আর কথা বলার কিছু না, এটা একটা ফৌজদারি অপরাধ, আপনি এটারে ইয়ে করেন, মানে এটারে বিচার করেন, ওটা ধরেন শনাক্ত করেন, স্পেসিফিক ঘটনার স্পেসিফিক স্টেপ নেন, এটা তো কেউ বাধা দেয় নাই। কিন্তু এই ঘটনাগুলোর আগে মব বলা হয় নাই। আমার নিজের তো আওয়ামী লীগ আমলের এই ধরনের ঘটনা নিয়ে নিজের লেখা আছে, মানে পাবলিশ লেখা আছে, সেখানে আমি দেখলাম, বরং আমি তখন মব বলছি, হয়তো বলছেন হ্যাঁ, কিন্তু আমরা এটারে মব বলি নাই, বা এখন আমাদের সাথে যারা তারা মব বলছে তখন কিন্তু তারা এটা মব বলতো না, এরা অন্তত বলতো না, তারা এটা অন্য ভাষায় ব্যবহার করতো। তা আমার ধরেন এইটা আমাকে ট্রিগার করে যে তাহলে হঠাৎ করে এখন বলে কেন? হ্যাঁ, আরেকটা হলো যে এই শ্রীলঙ্কায় যেমন আপনার গণঅভ্যুত্থানের পরে তাদের ইন্টেলিজেন্স প্রধানরা অ্যারেস্ট করছিল ওই চার্চগুলোতে হামলার কারণে, ধারাবাহিক হামলার কারণে, যে তার একটা সংশ্লিষ্টতা বা তার এখানে একটা কলকাঠি সে হয়তো নাড়ছে এটার জন্য। তা আমাদের এখানে যে ধরেন এইগুলো হয় নাই বা এটার পেছনে এই ধরনের কোনো ইন্ধন নাই, এটা তো আমরা মানে তাদের মধ্যে এটা কেন সামান্য সন্দেহ আকারেও হাজির হলো না, এটা হলো আমার প্রশ্ন। এবং তারা সম্ভবত যাদেরকে তারা প্রতিপক্ষ মনে করে তাদেরকে ঘায়েল করা যাচ্ছে এটা দিয়া, এই জন্য ধরেন জিনিসটা এই জায়গায় গেছে যে মব শব্দ আর পোষাইতেছে না, এটারও একটা প্রমিত লাগবে, তখন আমরা দঙ্গল বের করলো না, মানে এটারও একটা প্রমিত শব্দ দিয়ে এটাকে অ্যাস্থেটিক একটা ইয়ে করতে হবে। আমার মনে হয় এটা স্রেফ না চাওয়া, মানে বুঝতে না চাওয়া, হ্যাঁ ওরকমই, এবং একটা সার্টেন একটা ইন্টেনশনে যদি তারা মানে রাজি থাকতো বুঝতে, তাহলে হচ্ছে এটা তো আসলে সেই আমার মনে হয় যখন থেকে আপনার অন্তত এই সময়ে ওই যে ইসরায়েল যখন থেকে হামাসকে ইয়ে করে আপনার ইয়াসির আরাফাত বা পিএলও ওদেরকে আন্ডারমাইন করার জন্য, ওই সময় থেকে এই ব্যাপারটা হয়েছে যে
স্যাবোটাজ করার জন্য ওইখানে আনঅ্যাকসেপ্টেবল কোনো একটা ক্যারেক্টার তৈরি করা, মানে আপনি যে এই যে পাওয়ারফুল কতগুলো জায়গার থেকে এইদিকে স্যাবোটাজ করার জন্য ইয়ে করছেন না, এটা এই যে জুলাইয়ের রেভলিউশনের সময় আমি বারবার আমার যে স্ট্যাটাস সেখানে আমি বলছিলাম যে একটা জিনিসে খুব সাবধান থাকতে হবে, যে হাতে রক্ত যাতে না লাগে, কখনো আগে অ্যাটাক না করা, এদিক থেকে অ্যাটাক না হওয়া, অ্যাটাক হওয়ার পরে তুমি রেসপন্ড করো, কারণ ওইটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটা হচ্ছে স্যাবোটাজ করার জন্য এদিকে অলওয়েজ কিছু লোক থাকবে। এই কারণে আমার মনে হয় যে ওনারা আসলে বুঝতেই রাজি না, এবং সেই কারণেই আমার সন্দেহ, কারণ ইউনুসের সময় ওনারা আসলে চাইছে মোস্ট প্রবলি যে ইউনুস পদত্যাগ করুক, তারপরে আর্মি পাওয়ার নিক। আমার মনে হয় যে ওনারা এমনি সামনে সামনে বলে তারা সামরিক শাসন বিরোধী, কিন্তু আসলে তারা খুবই ওই সময় প্রো আর্মি হয়ে উঠছিল। মানে একটা যদি এইরকম হয় দেশের সিচুয়েশন, তাহলে আর্মি আসাই ভালো, এটা তো আছেই। একটা মজার জিনিস হচ্ছে, ধরেন একটা উদাহরণ দিই, এখানে যারা পায়োনিয়ার লোক তাদের থেকে, যেমন বদরুদ্দিন ওমর, উনি মনে হয় প্রথম লোক, আরও কেউ থাকতে পারে, মানে আমরা তো অনেকদিন ধরে গণঅভ্যুত্থান চাইছি, কিন্তু যারা সার্টিফিকেট দিলে এটা একটু যায় আসে তাদের মধ্যে উনি একজন। তো উনি হলো গণঅভ্যুত্থানের 1 সপ্তাহ আগে পত্রিকায় সাক্ষাৎকারে বলছে যে 3টা গণঅভ্যুত্থানের মধ্যে এইটা সবচেয়ে ব্যাপক, মাত্রাগত দিক থেকে, তাৎপর্যগত দিক থেকে, 2 দিক থেকে। এটা ছিল তার তখন পজিশন, এটা ফলাও করে তখন ছাপা হয়েছে, তখনও হাসিনা পতন হয় নাই। খুবই মজার বিষয়। এবার উনি আবার 1 বছর পরে, মানে মারা যাওয়ার আগে, প্রেস ক্লাবের একটা প্রোগ্রামে, ততদিন গণঅভ্যুত্থান ঘটে গেছে, 6-7 মাস হয়েছে, আমাদের নানা ধরনের এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, ফিলিং তৈরি হয়েছে এই সরকারের ব্যাপারে। তখন উনি গিয়ে বলল যে এইটা কোনো গণঅভ্যুত্থান না, এটা হইলো একটা, এটা ইভেন গণ আন্দোলনও না, এটা হলো গণ আন্দোলন না করতে পারার ক্ষোভ থেকে উৎসারিত পরিস্থিতি। তা আমি একই লোক যে 1 বছর আগে বলছে এইটা, পরে 1 বছর পরে এটা বললো, কারণ কি? এটা আমি অনেক বোঝার চেষ্টা করছি। একটা কারণ সম্ভবত আমাদের যে হিস্ট্রি এবং যেভাবে হিস্ট্রিটা লেখা হয়েছে, সেখানে বামপন্থীদের একটা অবস্থান আমরা সবসময় দেখি, এবং একটা গ্রামার আছে যে ছাত্র আন্দোলনে কারা নেতৃত্ব দেয়, সর্বদলীয় ছাত্রৈক্যগুলো কীভাবে হয়, এগুলো কিন্তু একটা গ্রামার আছে। আপনি দেখবেন 80 দশক এভাবে হয়েছে, এর আগে 69-এর আগে এভাবেই হয়েছে, সেখানে বামপন্থীদের বড় বড় ফিগার আছে। কিন্তু এইবার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপটা 158 সমন্বয়ক, এখানে কিন্তু এরকম কেউ নাই। তো এটা গণঅভ্যুত্থানের আগে বোঝা যায় নাই, গণঅভ্যুত্থানের পরে যখন এটা বোঝা গেছে, তখন তারা সামহাও এটা একটু ডিজাউন করা শুরু করছে, যে কারণে। আর বদরুদ্দিন ওমরের ক্ষেত্রে উনি তো ব্রিফড হয় আর অন্যদের দ্বারা, তাই না? এটা আমরা সবাই জানি। তো আমার ধারণা কি উনার সাগরেদরা গণঅভ্যুত্থানের পরে বলছে যে স্যার বা ভাই, এটা তো ডানপন্থীদের খপ্পরে চলে গেছে। তখন উনি বলছে যে একটা ডানপন্থার উত্থান করতেছে, ছাত্র নেতৃত্ব একটু দক্ষিণপন্থী, এবং এটা ঠিক সেই অর্থে গণঅভ্যুত্থান না, এটা হচ্ছে গিয়ে গণঅভ্যুত্থান, মানে গণঅভ্যুত্থানের নিচের স্টেপ হলো গণ আন্দোলন। সেই গণ আন্দোলন না করতে পারলে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভ থেকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল অগাস্টে। মানে তখন আর উনি একটা গণঅভ্যুত্থান স্বীকৃতি দিচ্ছে না, কারণ গণঅভ্যুত্থান আগে বোঝা যায় নাই যে এর মধ্যে বাম পক্ষের সংশ্লিষ্টতা কোন মাত্রা, এটা গণঅভ্যুত্থানের পরে বোঝা গেছে। তখন উনি আর ওই সার্টিফিকেটটা দিতে চাচ্ছে না, কারণ গণঅভ্যুত্থান তো একটা মহান জিনিস, এটার মধ্যে যদি বামদের নেতৃত্ব সেই মাত্রায় না থাকে, তাইলে হয়তো এটা গণঅভ্যুত্থান বলা যায় না, এরকম একটা পজিশন থাকতে পারে। তো এখান থেকে অনেকে গণঅভ্যুত্থানের পরে অনেকের যে অনেক পজিশন আমরা দেখলাম, এগুলো এই সমস্ত জায়গা থেকেও তৈরি হয়ে থাকতে পারে, যে আমরা ঠিক সেই যেগুলো আমরা ভাবছিলাম যে নেতৃত্বে, যেমন ধরেন বামপন্থীদের একটা শিক্ষক নেটওয়ার্ক, এটা আমার উপর অনেক খেপবে, নিশ্চয়ই খেপছে, আমি লিখছি এটা নিয়ে। ওনারা গণঅভ্যুত্থানের আগে বলছে, একদিন আগে 4 তারিখে সংবাদ সম্মেলন কইরা, যে সংবিধান সভা লাগবে বাংলাদেশে, হাসিনার পতন হইতে হবে আর সংবিধান সভা করতে হবে। এটা তাদের রিটেন স্টেটমেন্ট এখনও আছে, এবং পরের 1-1.5 বছরের একবারের জন্য তারা এই দাবিটা তোলে নাই। আপনি যদি এই দাবিটা তুলে এই দাবিরকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল শক্তি হইতেন, তাহলে তো আপনার একটা স্টেক থাকতো, এবং সেভাবে আপনি জিনিসটা প্রভাবিত করতে পারতেন না। আপনি মাঠ ছেড়ে দিয়া যদি বলেন যে ওরা নামছে কেন, আমি খেলবো না, তাহলে তো আর হয় না। তো ওনাদের ক্ষেত্রে এই ধরনের ক্রাইসিসগুলা ওনারা এই 1.5 বছরে ডিল করতে পারে না, এরকম আমার কাছে মনে হয়েছে সবসময়। আচ্ছা, এইখানে আমি হচ্ছে যে আপনার সাথে আমার একটা পুরোনো মেমোরিতে চলে যাই। সেটা হচ্ছে এই যে আপনি শিক্ষক নেটওয়ার্কের কথা বললেন না, এরা অনেকে আমার শিক্ষক, আমারও শিক্ষক, মানে সরাসরি না, কিন্তু শিখছি অনেক তাদের কাছ থেকে। এমনি আমরা একদমই ক্লাস করা শিক্ষক। তো যারা আপনি এই যেটা বললেন একদিন আগে এটা করছে, তারাই ধরেন আর 15-20 দিন পরে যেটা করছে, সেটা হাসিনা পালাবার 15-20 দিন পরে তারা হলো যে, ধরেন যেই লোকটা হাসিনা থাকা অবস্থায় জাস্ট একটা রিকনসিলিয়েশনের কথা বলতেছিল, এই মনে করেন 1500-2000 মরার পরেও সিরাজুল ইসলাম চৌধুরী তাকে হেড বানাইয়া দাঁড়াচ্ছে এই গণতান্ত্রিক কি জানি অধিকার মঞ্চ, কি জানি এরকম একটা কমিটি, এরকম একটা জিনিস করছে। তো এইখানে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা কাইন্ড অফ একটা কনস্পিরেসির পার্ট ছিলাম, আমি এবং আপনি, যেখানে আমরা একটা মিটিং করতে চাচ্ছিলাম। আমার দিক থেকে যেটা ছিল এজেন্ডা, সেটা হচ্ছে যে
বাংলাদেশের যে যতগুলো ইন্টেলেকচুয়াল পক্ষ আছে তাদেরকে যদি একটা জায়গায় আনা যায়, তারপরে যারা মুখ দেখা দেখি করে না সেভাবে, হ্যাঁ একটা জায়গায় আনা গেলে তারপরে যদি এই ইন্টেলেকচুয়াল এটা এমন একটা ওয়েট তৈরি হবে যে এটা দিয়ে আমরা যদি বিএনপির লাগে আলাপ করি বা জামাতের লাগে আলাপ করি, মানে এই যে বড় যে স্টেকগুলো আছে এদের সাথে আলাপ করি, তাইলে আমরা এই সবাইকে নিয়ে তারপরে যদি আমরা আর্মির সাথে নেগোশিয়েট করি যে এইটা করতে হবে, তাইলে এই যে রেভলিউশনের যেটা ট্রু এসেন্স আমাদের বিবেচনায় যেটা ছিল সেটা অ্যাচিভ করতে পারবো। তো সেটার জন্য আমরা হলো 13 তারিখে 13ই আগস্ট, হাসিনা গেল 5 তারিখ, 13ই আগস্ট আমরা একটা মিটিং করলাম, অনেকটা দাওয়াত দিলাম। তার ভিতরে যেটা হলো যে আমার মনে পড়ে আনু মোহাম্মদ আসে নাই, তার বাইরে হচ্ছে যে আরও অনেকে ছিল, ধরেন ছিল কে ফরাদ মজহার, ডক্টর জাহেদ, ফিরোজ আহমেদ, মোহাম্মদ আজম, শহীদুল আলম আসছিল, শহীদুল আলম। এটা কাইন্ড অফ অ্যারেঞ্জও করছিল আসলে, শহীদুল আলম করে দিছিল, ভেনু দিছিল তারা। ফলে মানে ওইখানে রেহনুমা মানে ইয়ে ছিল, কিন্তু হাজির হয় নাই, কিন্তু সে ছিল এক অর্থে। আর হলো যে আপনার রাখাল রাহা, তারপরে হাসনাত কায়ুম, মুস্তাইন জহির, আপনি ছিলেন, আমি ছিলাম, রোমেল ভাই, রোমেল ছিল, মোহাম্মদ রোমেল ছিল, মাহফুজ এবং মাহফুজের সাথে আরেকজন আসছিল মামুন আব্দুল্লাহ, এরকম তুহিন খান আসছিল যদ্দূর মনে পড়ে। আর তার বাইরে সলিমুল্লাহ খান সে হচ্ছে কচি ভাইকে পাঠাইছিল। কিন্তু যাওয়ার পরে হচ্ছে যে আনু মোহাম্মদ আসে নাই। পরে যেটা হলো কয়েকদিন পরে তারা হচ্ছে যে এই অধিকার কমিটি, এটা গণতান্ত্রিক অধিকার কমিটি এটা বানাইলো, যেখানে সিরাজুল ইসলাম চৌধুরী সে হচ্ছে এটার হেড, যিনি কিনা আপনার আমার যদ্দূর মনে পড়ে এই 4 তারিখ পর্যন্ত আসলে হাসিনাকে আহ্বান জানাচ্ছে যে আপনি মিলমিশ করে ফেলেন, মেনে নেন ইত্যাদি। এই পর্যন্তই, মানে হচ্ছে যে ওই যে শুরুতে যে আমরা লেজিটিমেসির আলাপটা করতেছিলাম, এদের ভিতরে এই লেজিটিমেসি নিয়ে কোনো কোশ্চেন নাই। হাসিনা তাদের কাছে লেজিট পিএম, সে জাস্ট কিছু খারাপ কাজ করতেছে, না করলে ভালো, বাড়াবাড়ি হচ্ছে কিছু, একটু বাড়াবাড়ি, হ্যাঁ এরকম একটা জায়গায়। তো ফলে আজকে এখন এই সময় ফেসবুকে হচ্ছে যে এই যে জুলাই ঐক্য এগুলো নিয়ে সার্টেন কতগুলো কথাবার্তা হইতেছে। আমার যেটা মনে হয় যে আমাদের দিক থেকে আমার পার্সোনাল এজেন্ডা ছিল কাইন্ড অফ এটাকে করা, এক জায়গায় করা, এবং হচ্ছে যে দেশের জন্য ওই যে আপনি যেটা বললেন শিক্ষক নেটওয়ার্ক 4 তারিখে ওই দাবি করতেছে, সেটাকে কাইন্ড অফ আগাই নেয়। আমি পার্সোনালি হচ্ছে 3 তারিখে আমি একটা লেখাও লিখছিলাম যে হাসিনা পালাবার পরে কেমন নাগরিক চুক্তি দরকার, এটা আমি একটা লেখাও লিখছিলাম, এরকম আর কি। তো কি মনে হয় আমরা ফিল করলাম কেন? এটা খুব মজার স্মৃতি, সম্ভবত খুব বেশি চর্চা হয় নাই ঢাকা শহরে, আমরা সবাই চেপে গেছি বা আমাদের যার যার কাজে হয়ে মনোনিবেশ করছি, কিন্তু এটা ছিল সম্ভবত প্রথম ব্যর্থতার মানে আশাভঙ্গ আর কি। কারণ গণঅভ্যুত্থানের পরে আমরা যেভাবে মনে হয়েছিল যে বাংলাদেশ আমাদের, এবং বিশেষত ঢাকা শহর তো আমাদের বটেই, এটা আমরা শেপ করতে পারবো, এইটা একটা ফিলিং আমাদের মধ্যে তৈরি হয়েছে, ফলে ঝাঁপায় পড়তে হবে ওইরকম একটা অ্যাটিটিউড ছিল। এবং এখন সবাই যেহেতু অংশ নিচ্ছে, যাদের কাছে আমরা যাচ্ছিলাম বা যাওয়ার কথা ভাবছি, সবাই যেহেতু অংশ নিচ্ছে, যে কোনো ভালো উদ্যোগে তো সবাই আসবে। আইসা যদি সে নেতৃত্ব নিতে চায় তাতে আমাদের কোনো নাই, আমরা কামলা খাটতে প্রস্তুত, এরকমই একটা মানসিকতা থেকে আমরা করছিলাম। আপনারও এক ধরনের চিন্তা ছিল, সেগুলো আপনি শেয়ার করছেন। আপনি যেটা 13 তারিখের কথা বলতেছেন, এর আগে তো আমাদের কিছু সিটিং ফিটিং আছে আপনার দরবারে, আরও কয়েকটা জায়গায় আমরা বসছি, সেটা সম্ভবত ঢাকা দক্ষিণে কি বলে, ঢাকা উদ্যান বলে, ওইদিকে আমি প্রথম তখন গেলাম আর কি। এইখানে তাহলে যেহেতু একটু আনলেন, আমি জাস্ট 2টা কথা বলে দিই। ওটা কত তারিখ আপনার মনে আছে? এটা হবে হচ্ছে ধরেন 13 তারিখের আগে, অবশ্যই 7-8 তারিখ মনে হয়, 2-3 দিন পরেই। হ্যাঁ 2-3 দিন পরেই। জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার একটা পজিশন ছিল আনলাইক মেনি আদার্স, সেটা হচ্ছে যে যদিও সামনে দেখা যাচ্ছে না, ধরেন জামাতকে দেখা যাচ্ছে না সামনে, বা হচ্ছে যে বিএনপিকে দেখা যাচ্ছে না সামনে, হচ্ছে এরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু আনলাইক মেনি আদার্স আমার পজিশন ছিল বিএনপি এবং জামাতকে যদি আমরা রাজি করাইতে না পারি তাহলে কিছুই করতে পারবো না। এটা ছিল আমার একদম শুরু থেকে আমার সাথে আমার কিছু হালকা পাতলা তর্ক হয়েছে যে ধরেন আমরা পছন্দ করি অপছন্দ করি, এটা হচ্ছে ফ্যাক্ট, যে এটা হচ্ছে তারা এক স্টেক হোল্ডার, 2 হলো পাওয়ার। ফলে এদেরকে যদি আমরা কনভিন্স করতে না পারি তাইলে আগানো যাবে না, মানে আমরা কামিয়াব হইতে পারবো না। এখন আপনি বলেন যে আসলে আপনার কি মনে হয় কেন আমরা ফেল করলাম?
কেন তার আগে একটু কিছু জিনিস আমি আপনাকে Sure. ধরাই দিই, আপনার নিশ্চয়ই মনে আছে ওই 13 তারিখ আপনার ওই দরবার থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বিভিন্ন কুতুব যারা আছে ঢাকা শহরের বিভিন্ন ইন্টেলেকচুয়াল বিভিন্ন ঘরের নেতৃত্ব দেয় এই ধরনের বাঘা বাঘা লোকগুলোর এক জায়গায় আমরা করার উদ্যোগ নিব এবং তাদের মধ্যে আগে যাই থাকুক না কেন গণ অভ্যুত্থান নিশ্চয়ই একটা বরফ গলা স্পেসের মতো কাজ করতেছে এখানে, এটা আমাদের একটা অনুমান ছিল। ফলে সেখান থেকে আপনার ওখান থেকে আলাপ টালাপ করে পরে আমরা একদিন ফিল্ডে নামলাম, যারা বলে ফিল্ডে নামা আর কি। 13 তারিখটা তো ঘটাইতে হবে আগে, 13 তারিখে যে মিটিংটা চলে এটা তো ঘটাইতে হবে। সেইটার জন্য আমরা ফিল্ডে নামলাম 4 জন, আমি, মোহাম্মদ আজম, মোহাম্মদ রোমেল আর রাখাল রাহা। সবচেয়ে কনিষ্ঠ আমি, কিন্তু এই 4 জনের কাউকে কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না। মানে আপনার দুয়ারে আমি গেলাম, আপনি বলবেন আমার 5-6 ঘন্টা বসায় রাখবেন, আমরা কিন্তু অত ফেলনা ছিলাম না, তাই না? কিন্তু আমরা যথেষ্ট হাম্বল ছিলাম, যেহেতু আমরা মানে দাওয়াতটা নিয়ে যাইতেছি। হ্যাঁ, তখন আমরা বসলাম হইলো রেনুমা আমাদের কাছে যাওয়া হয়েছিল, ওখানে আমি সশরীরে যাই নাই, বাকি 3 জন গেছিল, আমি নিচে অপেক্ষা করতেছিলাম। আর প্রথমেই আমরা ছাত্র নেতৃত্বকে জিনিসটা ইনফর্ম করে নিয়েছি, যে ওদেরকে জানানো যে আমরা এরকম একটা অ্যাটেম্প নিতেছি, তোমরা আবার ভুল বুঝো না যেন যে তোমাদেরকে বাদ দিয়ে কিছু হইতেছে না, বা তোমাদের প্যারালাল কিছু, তোমাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা টাইপের কিছু এটা না। তখন মাহফুজ আর মাহফুজের 2-3 জন বন্ধুবান্ধব শহর আমাদের সাথে সকালে আসছিল দেখা করতে কাটাবনে, ওই যে কনকর্ডের ওখানে। তখন ওদেরকে আমরা জানাইছি সকালবেলা, ওরা বলছে ঠিক আছে, এটা মিটিং যেদিন করবেন আমরা আসবো। পরে আমরা নেমে পড়লাম এবং আমরা ওই দিন ফরাদ মজার জানতো, বা আমরা ধরে নিছি ওনারা সবচেয়ে পরে জানালো হবে। এর বাইরে ছিল সলিমুল্লাহ খান, আনু মোহাম্মদ, রোমেলই তো জানাই, রোমেল ভাই না জানা অসম্ভব। হ্যাঁ, তো মূলত কনভিন্স করতে হবে, আমরা ধরে নিছি সলিমুল্লাহ খান একটা ম্যাটার করে সে, তারপরে আপনার আনু মোহাম্মদ, রেহনুমা শহীদুল, আর হলো শিক্ষক নেটওয়ার্ক। তো আনু মোহাম্মদ শিক্ষক নেটওয়ার্ক ওইভাবেই যুক্ত। তো সেটার থেকে আপনার তখন শিক্ষক নেটওয়ার্কে মনে হয় সামিয়া লুৎফা, তানজিমউদ্দিন খান এনাদের সাথে আজম স্যার বা আজম ভাই কথা বলছিল, সেখানেও আমি ছিলাম না। আর আমরা সশরীরে গেছিলাম সলিমুল্লাহ খানের কাছে, উনি মানে না করে নাই, বলছে ঠিক আছে করেন, আমি আমার ক্লাস আছে, আমি চেষ্টা করবো আসতে। মানে উনি এটার সাথে এক ধরনের একটা অ্যালাইনমেন্ট রাখছেন আর কি, যে উনি থাকবেন, বা এটা জরুরতটা উনি বুঝছেন হয়তো। ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে আমরা আনু মোহাম্মদের কাছে আপনাকে সহ যাইতে চাই, উনিও রেসপন্স করছেন আগ্রহের সাথেই। তো দুপুরে প্রথমে একবার টাইম দিয়েছেন আনু মোহাম্মদ, মানে শুরুতেই উনি দেখা করতে চাচ্ছিলেন না, ওরকম একটা তার মধ্যে আগ্রহটা একটু কম ছিল আর কি। তারপর আমরা বেশি পিড়াপিড়ি করতেছিলাম যে আগে আমরা কি আমাদের প্রস্তাবটা শুনেন। তখন উনি একবার দুপুরে মনে টাইম দিছে, ফিরোজ ভাই টাইম নিছে, পরে বললো উনি অনেকগুলো মিটিং টিটিং করতেছে, একটু অপেক্ষা করতে হবে। পরে উনি বলছে রাত 8টায় আসো, 8টায় উনি যেখানে থাকবে ওখানে আমরা যাব। মানে ঢাকা শহরে যে প্রান্তেই থাকা, আমাদের প্ল্যান ছিল যে ওই প্রান্তেই যাবো আর কি। হ্যাঁ, পরে যেহেতু আমরা নেমে গেছি ফিল্ডে, এখন আবার যদি আমরা রাত 8টায়, তখন বাজে দুপুর 2টা, মানে ইন দ্য মিন টাইম আমরা সলিমুল্লাহ খানের সাথে কথা বলে ফেলছি, তানজিমউদ্দিন খান, সামিনা লুৎফা এরাও সম্ভবত ইনফর্মড হয়েছে, শহীদুল আলম ওই গ্রুপও ওনারা, এবং এমনকি জায়গাও দিতে চাইছে। ফলে এইসব ওকে, শুধু বাকি ছিল আনু মোহাম্মদ আর কি। তো তখন দুপুর 2টা বা 3টা বাজে আপনার, উনি বলছে রাত 8টার সময় উনি 8টার আগে ফ্রি নাই, 8টার সময় অমুক জায়গায় দেখা করতে হবে, সম্ভবত সার্কিট হাউস বা ওই দিকে। তারপর হচ্ছে ঠিক আছে 8টায় দেখা করবে। এখন এই যে সময়টা মাঝখানে, এটা তো আমরা তো আর যদি সবাই আবার যার যার কাজে চলে যাই তাহলে আবার একত্রিত হওয়াটা কঠিন। আমরা ফিল্ডেই থাকলাম, খাইলাম টাইলাম, আলাপ সালাপ করলাম নানা ধরনের, যে 8টার সময় ওনার সাথে দেখা করবো। 8টার সময় গেছে, তো যেহেতু বেশি লোক, উনি মুরব্বী মানুষ, সম্ভবত আরও কারো সাথে আড্ডা দিতেছিলেন। তো ওখানে ঢুকছে হচ্ছে ওনার, উনি যেখানে ছিলেন ফিরোজ ভাই, রাখালদা, মোহাম্মদ আজম, রোমেল ভাই, আর আমি বলছি যে আপনারা যান, আমি আসছি বাইরে। তো পরে ওনারা মনে হয় 10 মিনিট বা 15 মিনিটের মতো ছিলেন। উনি ওখানে যতটুকু ওনারা ইনফর্ম করলেন, কেউ উনি আড্ডাই দিতেছিলেন আর কি। এবং উনি বলছেন যে আমরা নিজেরা এরকম একটা জিনিস করতেছি, তো এটাতে আমার সময় হবে না, বা আমি এটাতে আগ্রহী না। তো ওই মিটিংটা তো সে মানে একদম ডিরেক্ট না করে দেওয়া যেটা আর কি, সেটা উনি করে দিচ্ছেন। তো সেটাই পরবর্তীতে গণতান্ত্রিক অধিকার কমিটি আকারে আসছে। তা আমরা একটু নিরাশ হয়েছি আর কি, কিন্তু নিরাশ হইলেও দমে যাই নাই যে করতে হবে। পরে আমরা 13 তারিখে আপনার মিটিংটা করলাম আর কি, ওনাকে বাদ দিয়েই করলাম, বাকি যাদের নাম নিলেন তারা সবাই ছিল। তো সেখানেও আসলে কথাবার্তাগুলা খুব যে পরিষ্কার কতটুকু আসছিল আমার মনে নাই, নানা ধরনের কথাবার্তা হয়েছিল। ফরাদ ভাইয়ের যেটা প্রজেক্ট সেটা উনি খুব প্রকাশ করতেছিলেন, কেন ততদিন মনে সরকার শপথ নিয়ে ফেলছে। হ্যাঁ, তো সরকার শপথ নিচ্ছে, এইভাবে কেন শপথ নেওয়া হলো, এগুলো নিয়ে ওনার আপত্তি ছিল। তখন মাহফুজ বলছে যে, মানে ফরাদ ভাই বলতেছিলেন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আসছে, মাহফুজ বলছে নাই, কারণ 106 হলো সমাধান। এই যে 106 যেটা, এটা মাহফুজ ক্যাটাগরিক্যালি বলছে, আমার মনে আছে যে 106-এর মধ্যে সমাধান। পরে তার অবস্থান হয়তো বদলাইছে, কারণ আমরা তো আরও 5-6 মাস পরে প্রোক্লেমেশন অনেক কিছু করতে গেছি,
কিন্তু ওই সময় উনি বলছিলেন যে এটাই সমাধান, মানে 106-এর মধ্যে তো সমাধান করা সম্ভব, সংবিধান ওরকম বাতিল বা পোস্টপোন করতে হবে না। যাই হোক, ওটা অন্য আলাপ। তো 13 তারিখের ওই আলাপের শেষে সিদ্ধান্ত কী আসছিল সেটা আমার মনে নাই। শহীদুল আলম কিছু সময় জন্য আসছিলেন, এসে আপনার উনি ল্যাপটপে ব্যস্ত ছিলেন এবং পরে একটা পর্যায়ে উনি চলে গেছেন। মিটিং থাকা অবস্থায় উনি মানে পুরো সময় থাকেন নাই। পরে আমরা মিটিং শেষে চাটা খেয়ে পরে ওখান থেকে কী সিদ্ধান্ত আসছে মনে নাই, কিন্তু আমরা কিছু একটা করবো এটা আমরা সিদ্ধান্ত নিছি যে যে আসবে, না আসলে আমরা করে ফেলবো আর কি। পরে ওইটা থেকে জুলাই গণপরিসর নামক জিনিসটা হইলো। আমরা অরিজিনালি যেভাবে প্ল্যান করছি যে সেরকম হয় নাই জিনিসটা, কিন্তু এটা হচ্ছে অনেক ডিফারেন্ট একটা জিনিস এসে দাঁড়াইলো, একটা ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়াইলো। কিন্তু আমাদের তো পরিকল্পনা ছিল পুরো পলিটিক্যাল প্রসেসের মধ্যে একটা মানে মধ্যস্থতা করতে পারে সেরকম একটা জিনিস হবে এবং সব স্টেক হোল্ডার তা থাকবে। যেহেতু থাকলো না, পরে আমরা হয়ে গেলাম, তখন আমরা এটা নাম দিলাম জুলাই গণপরিসর, যে আর কিছু নাও কিছু আলাপ সালাপ যেন আয়োজন করা যায়। তো শেষ পর্যন্ত পরে সেটাই প্রথম আলাপটা হলো আর কি 21 আগস্ট। আমাদের ওই অ্যাটেম্পটের বেস্ট কামিয়াবি হলো মোহাম্মদ আজমের মহাপরিচালক হওয়া বাংলা একাডেমি। এটা হচ্ছে আমি আমাদের কামিয়াবি হিসাবে, মানে আসলে সেটা এমনি হইতে পারে, বাট আমি হচ্ছে যে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে এরকম ভাবি আর কি। এমনিতে যাই হোক, এটা পরে যেটা 21 তারিখের ইয়েটা আপনার মনে আছে হয়তো, 21 তারিখে যে আমরা আয়োজনটা করলাম ওখানে অনেক আলোচক ছিল, আপনি আলোচক ছিলেন, আমি মনে হয় সঞ্চালনার দায়িত্বে ছিলাম। মোহাম্মদ আজম হলো একটা প্রস্তাব পাঠ করছিল আর কি, মাহফুজও আসছিল ওখানে। তো ওখানে আমাদের লেফট সেকুলার বাম বলয়ের অনেকেই অডিয়েন্সে ছিল আর কি। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজনও ছিল। শিক্ষক নেটওয়ার্কের মধ্যে সাইদ ফেরদৌস স্যার ছিলেন, বাকি বিল্লা ছিলেন অ্যাক্টিভিস্ট হিসেবে, বাম মানে ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্টদের মধ্যে আরও অনেকে ছিল, আর কচিকাচা ছিল অনেক। মেয়েটা ছিল কি জানি ওর নাম, ওই যে মানে একজন নেত্রী বৈষম্য বিরোধী উমামা তো প্যানেলিস্টের মধ্যেই ছিল, আমি অডিয়েন্সের দিকে বলতেছি আর কি। তো তখন মাহফুজরা তো তখন অনেক ব্যস্ত। এখন আমরা তো আমাদের প্রোগ্রাম চালাই নিছি, আবার ওদিন ইলেকট্রিসিটি ছিল না, পরে আমরা জেনারেটর আইনা এটা অনেক কিছু আমার সময় আপনার সময় ধরেন আরো এটা আমি একটা মাদিকণ্ঠী লোক, কথা শোনা যায় না, আমার সময় ইলেকট্রিসিটি চলে গেছে। যাই হোক, তবু আমরা করবোই, মানে এরকম একটা আমরা ইয়েতে ছিলাম। মাহফুজ শেষের দিকে আসছিল এবং ও কথা বলছে। ও মাহফুজের সম্পর্কে প্রথম আমার ধারণা পাবলিক যে ইমপ্রেশন এটা এই বক্তব্য থেকে তৈরি হয়েছে আর কি। এর আগ পর্যন্ত কিন্তু ওই যে কারণে আমি একটু আগে বদরুদ্দুর ধার করে যেটা বলতেছিলাম, ওনাদের যে অপরিচয় জনিত যে সমস্যাটা সেটা কিন্তু ছিল, মানে এই ছাত্র নেতৃত্ব নিয়ে। তো মাহফুজ ওই কথাটা খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছিল। মাহফুজের এখন পর্যন্ত আমার ধারণা সবচেয়ে ভালো বক্তব্য। তো আমার পরিষ্কার মনে আছে যে মাহফুজ ওখানে কয়েকটা কথা বলছে, এর মধ্যে একটা তার নিজের ব্যাপারে বলছে, সে থিয়েটারের সাথে ইনভলভড ছিল এক সময়ে, সিনেমা করছে বা সিনেমার ম্যাগাজিন বাইর করছে। এগুলো শুনে আমাদের ওখানে অডিয়েন্সের মধ্যে যারা মানে বামপন্থী ওনারা যারা ছিলেন, ওনারা একটু আশ্বস্ত হয়েছেন, খুশি হয়েছেন যে তাইলে মানে যা মানে হয়তো খুব বেশি খতরনাক কোনো নেতৃত্বের খপ্পরে আমরা পড়ি নাই, মানে আর্ট কালচারের সাথে আছে, প্রগতিশীলতার সাথে আছে, এরকম লোক কি হয়তো আমাদের নেতৃত্বে আছে বা ছাত্রদের যেহেতু মধ্যেও আবার যেহেতু মাহফুজের প্রভাবটা সবচেয়ে বেশি, পরে তারা আশ্বস্ত হয়েছে। আমার মনে আছে যে তারা মাহফুজের বক্তব্য পরে আবার দুই একজন যে অডিয়েন্সের তরফ থেকে যে রিয়াকশন, যেমন সাইদ ফেরদৌস, বাকি বিল্লা সহ আরও কেউ তারা কিন্তু খুব সন্তুষ্ট চিত্তে দ্বিমতও করছে, সন্তুষ্ট চিত্তে আর কি। এটা আমার মনে আছে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল। তো এটা ছিল প্রথম যে মানে কারা তাদের চেনা যাচ্ছিল না। নাহিদ ইসলাম যে ভালো লোক বা নাহিদ ইসলাম যে ভরসা করার মতো ছাত্রনেতা, এটা প্রথম বোঝা গেছে যখন নাহিদ ইসলামের একটা বইয়ের ভিডিও আসছে, মানে সেটা বই রিভিউ পড়তেছে, হ্যাঁ, গণঅভ্যুত্থানের আগে পড়ছে সে। মানে এইবার যারা ছাত্রনেতা তারা কারা, এই প্রশ্নটা তো আমাদের এই ব্লগগুলোর মধ্যে, মানে যারা গণঅভ্যুত্থান করতে পারে নাই কিন্তু অংশ নিচ্ছে, হ্যাঁ, তাদের হাতে নেতৃত্ব নাই, তাহলে কাদের নেতৃত্বে আমরা পড়লাম, এই প্রশ্নটা একটা আসছে, হয়তো স্বাভাবিক প্রশ্নই। তো তারা হলো মাহফুজ এবং নাহিদের ব্যাপারে তাদের আস্থা কিভাবে আসলো সেটা আমি বলার চেষ্টা করতেছি। মাহফুজের ক্ষেত্রে ওই বক্তৃতা, আর নাহিদের ক্ষেত্রে তার একটা পুরানো ওই পাঠচক্রে একটা বই পড়তেছে, হ্যাঁ, পাকের চক্রটা আবার আমার বই ছিল, তো আমি একটু লং মানে একটু নমনীয় সুরে বলতে চাচ্ছি যে সেটা ব্যাপার না কার বই, মানে ও যে বই পড়তেছে, সে যে বইটই পড়ে, তত্ত্ব পড়ে, হ্যাঁ, কালচার টাইপের, এই জিনিসটা ওই ভিডিওতে বোঝা গেল। তখন আমি ওই রিয়াকশনগুলো দেখছি অনলাইনে, সবাই বলতেছে যাক আমরা সেফ হ্যান্ডে আসি ইত্যাদি ইত্যাদি, এগুলোই ছিল মোটামুটি রিয়াকশন। তো এটা আর কি ওদের সম্পর্কে আমার বলাটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ আমাদের ইতিহাসে যে আপনি কয়দিন আগে একটা ভিডিও করছেন ওই যে হানিফ সংকেতের ইয়ে নিয়ে, আপনি যেভাবে বলতেছিলেন যে আগে যারা নেতৃত্ব দিচ্ছে তার সাথে ফারাকটা কোথায়, এটা আপনি বলার চেষ্টা করতেছিলেন। তো এখানে কিন্তু এই জিনিসটা ঘটছে, মানে আমাদের অন্তত 70 বছরে যারা নেতৃত্ব দিচ্ছে তার সাথে এইবারের নেতৃত্বের একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা অনেকের মধ্যে একটা শঙ্কা, একটা
অপরিচয়জনিত টানাপোড়েন তৈরি করছে, সেটা এই 2-3 জনের ব্যাপারে তারা এইভাবে কাটানোর চেষ্টা করছে আর কি। এটাই আমি একটু বলতে চাইলাম। একটু কাটছে, মানে আশ্বস্ত হয়েছে, মানে ধরেন যদি না কাটতো তাও তো তারা কিছু করতে পারতো না, তখন কাটছে, আবার বোধহয় হয়তো বর করছে এখন। আমার যদি মনে পড়ে ওই সময় এবং পরেও আমার একটা ফান্ডামেন্টাল একটা প্রবলেমের জায়গা, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের ইতিহাসের বেলায় আমার ধারণা এখানে আপনার আমারও বেশ অনেকখানি ডিফারেন্স ঘটবে। মাহফুজের যে ওই যে বক্তৃতা, ওইখানে আওয়ামী লীগারদের নিয়ে তার একটা পজিশন ছিল, হ্যাঁ, সার্টেন কিছু কথাবার্তা ছিল। তো আমার একদিকে কোশ্চেন আর পজিশন দুইটাই। কোশ্চেনটা হচ্ছে ধরেন মাহফুজদের কাছে, সেটা হচ্ছে যে ও ধরেন এই রিকনসিলিয়েশন ইত্যাদি এরকম কিছু জিনিস তো বলছিল, তো তারপরে তো সে মন্ত্রী হলো, তাই না? তারপরে সেই রিকনসিলিয়েশন ইয়েটা কই, মানে সেটা হইলো না কেন? মানে আমি তো এরকম কোনো স্টেটমেন্ট পাই নাই যে আমি করতে চাইছি অমুক বাধা দিছে। মানে তুমি তাহলে রিকনসিলিয়েশনের ব্যবস্থাটা করলা না কেন? মানে এটা তো এভরিবডি এগ্রিড কাইন্ড অফ, মানে সবাই বুঝতে পারে যে আপনি তো একটা সার্টেন নাম্বার অফ পিপল যাদের ক্রিমিনাল রেকর্ড ওই অর্থে আপনি পাচ্ছেন না, তাদেরকে তো আপনার কোনো একভাবে আপনার নিয়ে আসতে হবে সোসাইটিতে, মেইন স্ট্রিমিং করতে হবে, তাই না বিষয়টা? তো সেই অ্যাটেম্প্ট তারা কি নিছে? আপনার কি ব্যাপারে কোনো জানাশোনা আছে কিনা? কিন্তু আপনি একটা কমিশন করবেন, সেটা আছে একটা দরবারের মতো খোলা। তোমরা যদি কেউ ধরো মনে করো যে তোমরা আবার রিহ্যাবিলিটেটেড হইতে চাও, তাহলে এখানে আসো, কথা বলে তারপরে হচ্ছে তোমরা একটা নিয়ে যাও। মানে এটা একটা ফর্মাল একটা বডি তো থাকতে পারতো। একবার আইন উপদেষ্টা বলছিল আসিফ নজরুল, কিন্তু পরে আর ওনারা উদ্যোগ এরকম নিতে পারেনি আর কি, কারণ যে সমস্ত প্যারার মধ্যে তারা ছিল। আমার এখানে টেকটা হলো যে আরেকটা ইতিহাসকে হুবহু কপি করা যায় না। হ্যাঁ, আমাদের এখানে আমি মনে করি এক ধরনের রিকনসিলিয়েশন কিন্তু হইছে এবং হইতেছে। সেটা হইলো এই যে নির্বাচনটা, এটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই নির্বাচনটাও একটা রিকনসিলিয়েশন হয়েছে। কাদের? ওই যে ভোটারগুলো যারা ছিল। আপনি কিন্তু আজকে বলতে পারবেন না যে আওয়ামী ভোটার এত পার্সেন্ট আপনার সমাজে আছে, এটা অনেকে বলে, অবজারভেশন আছে যে এই ভোটাররা কিন্তু এই ভোট দেওয়ার মধ্য দিয়ে একটা নাজাত হয়েছে তাদের, বা একটা রিকনসিলিয়েশন তাদের হয়েছে। তারা এখন বাংলাদেশের পার্ট। তাদের আপনি কোনো সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল কোনো রাইটস ছিনাইনের ব্যাপারে কোনো আলাপ আছে সমাজে থাকলে আমরা সেটা বিরোধিতা করি, মানে সবাই এটা বিরোধিতা করে, এবং এগুলার ব্যাপারে প্রচন্ড রিয়াকশন আছে। মানে তাদেরকে এটা আরো হয়ে যাবে, এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে না, তারপরে এটা আরো মানে পুরোপুরি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন শব্দটা যেহেতু অনেক সুন্দর এবং অনেক অ্যাস্থেটিক, ফলে অনেকের আর কি ওইটা কপি করার একটা থাকে যে এরকম আমরা একটা কিছু আমাদের করতে হবে। কিন্তু আমাদের সমাজে যেটা, আমি আপনার পয়েন্ট বুঝছি, টেনশনে আছে, আমি আপনার পয়েন্ট বুঝছি, সেই টেনশনটা এখনো পর্যন্ত আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি যে আপনার এখানে যে একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট ঘটতেছে এটা তারা খেয়াল করতেছে না। আপনার সমাজে তো আপনার মতো করে রিকনসিলিয়েশন হইতেছে, হ্যাঁ, তো সেটাও তাদের খেয়াল করতে হবে। বরং আমরা আরও উদ্বিগ্ন হয়ে যেতেছি যে বেশি মাত্রায় পুনর্বাসন হয়ে যেতেছে পদধারী ক্রিমিনাল লোকগুলার, ঠিক আছে, যারা তার পানিশমেন্ট হইলো না কিন্তু সে আপনার সমাজে নর্মালাইজ হয়ে যেতেছে। এগুলো ঘটতেছে আমাদের সমাজে। ফলে এই ডিফারেন্ট ঘটনাগুলো ধরে নিয়েই আপনাকে আলাপটা চালাইতে হবে, মানে যারা আলাপটা করে, কিন্তু তারা একটা গিভেন তত্ত্বের মধ্যে থাকে, ওখান থেকে এখানে আনতে চায়। আমার কাছে সামটাইমস মনে হয় এটা জাস্ট ওদেরকে ফিরে আনার একটা এক্সকিউজ হিসেবেই তারা ব্যবহার করে আর কি। তো রিকনসিলিয়েশনকে এর একটা খুবই এথিক্যাল এবং পলিটিক্যাল ডিমান্ড, এটাকেও তারা কিন্তু ইউজ করতে চায় সামহাও তাদের পক্ষে করার জন্য আর কি। ধরেন এই যে কিছুদিন পরে তো লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, তারপরে আপনি যে আশা করলেন যে যদি পরের ইলেকশনটা হয়, কি মনে হয় যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন কি আসলে, আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আওয়ামী লীগ নিয়ে যে বাকি যে দেশের ভিতরে যারা আছে তারা মোটামুটি অ্যালাইন্ড হয়ে যাবে বিভিন্ন দিকে, এবং খুব সম্ভব আওয়ামী লীগের লোক বিএনপির চাইতে নেতা পর্যায়ে অন্তত জামাতের দিকেও বেশিও যেতে পারে, এরকম আমার একটা অ্যাজাম্পশন আছে। কিন্তু একই সাথে আমার যেটা আইডিয়া, ওই যে লোকগুলোর নিয়ে আমরা আলাপ করলাম যে এইবারে তাদের যে ভয়টা, যে সার্টেন একটা ফোবিয়া আছে, একটা ট্রমা আছে, হ্যাঁ, সেটাতে হয়তো 71 রিলেটেড বিভিন্ন ধরনের আছে, কিছু জাস্টিফাইড, কিছু আনজাস্ট, যেটাই হোক না কেন। কিন্তু পরের যে ন্যাশনাল ইলেকশন, সেখানে যদি সম্ভাবনা তৈরি হয়, মানে বিএনপির যদি সন্দেহ হয় সে ইলেক্টেড নাও হইতে পারে, তাইলে ইলেকশন হবে কিনা? রাইট, হ্যাঁ, এটাই যে বিএনপির উপর এখানে অনেক কিছু নির্ভর করতেছে। আর বিএনপি মানে তো শুধু বিএনপি না, বিএনপির উপরে কতগুলো শক্তি ভর করবে, অলরেডি করে আছে। তো এরা যদি দেখে যে এরা ইলেকশনে জিততে পারবে না, তাইলে এরা কিভাবে আচরণ করবে, বা এরা একটা সিস্টেম, মানে ওই যে 2014 ইলেকশনের আগে যে কথাগুলো আমরা শুনতাম যে সুষ্ঠু নির্বাচন দরকার নাই, এই কারণে সুষ্ঠু নির্বাচন দরকার নাই, আওয়ামী লীগ থাকুক, হ্যাঁ,
এরকম কথাবার্তা অন্য ফরম্যাটে অন্য যুক্তিতে আসতে পারে। এটা একটা ভয়ের জায়গা। এই কারণে আমি বলতেছি যে আমরা ডেমোক্রেটিক ওটাতে ঢুকতে পারলাম কি না, এটার পরীক্ষাটা হলো পরের ইলেকশনে। এবং এখানে আপনার আমাদের এই কারণে এটা একটু আর্লি মনে হলো আলাপগুলো চালায় নেওয়া উচিত এখন থেকে, যে এবং বিএনপির যারা লোকজন যারা একটু বুঝদার তাদের সাথে এই কনভারসেশনগুলো করা উচিত, যে এই দিকে যদি আপনারা যান বা আপনাদেরকে ফুসলানোর তো অনেক পক্ষ আছে, তো এরা যদি ফুসলাতে থাকে আপনি যদি সেই রাস্তা ধরেন, হ্যাঁ এটা ঠিক হবে না। আপনার উচিত হবে পাবলিকের ভোটের উপর ইয়ে করা, মানে ভরসা করা। হ্যাঁ এটাই হলো স্টেবল রাখার একমাত্র ইয়ে। এবং পাবলিক তো তাদের ভোট দিতেও পারে তারা যদি ইন দ্য মিনটাইম ভালো কাজ করে, কিন্তু কোনোভাবেই পাবলিক ভোট দিবে না এটা তারা আগে গোয়েন্দা রিপোর্ট নানাভাবে বুঝে টুইজা আপনার তারপরে ইলেকশনটা একটা ঝামেলা করলো। এটা করলে তাদের তো ক্ষতি হবেই, আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হবে। এবং তাদের ক্ষতিটা কিন্তু অনেক বড়, মানে বিএনপির ক্ষতিটা অনেক বড় হবে আর কি। বিএনপির পলিটিক্যাল ক্যারেক্টারটা নষ্ট করার মতো একটা ব্যাপার হবে এটা। তো আমি আশা করতে চাই যে সেই রাস্তায় জনাব তারেক রহমান সাহেব যাবে না। আচ্ছা, এখন এটা না যাওয়ার জন্য আর কি ওই যে লোকগুলা তাদের যে ফোবিয়া বা ট্রমা সেটা যদি ইভেন আনজাস্ট হয়, তারপরেও ওই ট্রমা যাতে ঢুকতে না হয় সেটার জন্য আসলে তারা যেটা ওয়েট করবে বা দেখতে চাইবে সেটা এরকম যে যতই তারা আপনাদের গালাগালি করুক, ডান টান ইত্যাদি বইলা, আসলে তারা ভিতরে ভিতরে তারা জানে যে এনসিপি কি। ফলে তারা দেখতে চাইবে যে নেক্সট ইলেকশনে আপনার যে মোর্চাটা ধরেন জামাত, এনসিপি বা অন্য দলগুলা, এই মোর্চার ভিতরে এনসিপি হলো বড় ভাই, এরকম একটা সম্ভাবনা কি আপনি দেখেন? 151 আসনে আপনি কি নমিনেশন চাইতে পারবেন? ডেফিনেটলি। আমরা এখন এটা তো আমাদের মধ্যে কিছুটা এই বিষয়ে আলাপ হয়েছে যে আমাদের একটা ভুল ছিল এবার ইলেকশনের আগে বা একদম গণঅভ্যুত্থানের পর থেকেই, যে অনেক পরে আমরা ইলেকট্রাল পলিটিক্সের ব্যাপারে সিরিয়াস হয়েছি। হ্যাঁ, বড় আমি পার্সোনালি কিন্তু আপনাদের অনেকটা এই ব্যাপারে পুশ করছি। বরং যেটা হয়েছে যে আমাদের আনঅফিসিয়ালি যারা বিভিন্ন আপনার আসন ভিত্তিক কাজ করতেছিল নিজ উদ্যোগে পার্টি হওয়ার পরে, ধরেন ঈদের পোস্টারিং করা, গণসংযোগ করা, এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে, যেটা আমি মনে করি ভুল হয়েছিল তখন। তো সেইখান থেকে আমরা এবার যেটা বলছি যে ধরেন 200-250 আসন জুড়ে আমাদের অ্যাক্টিভিটিস এখন থেকে থাকতে হবে। তো থাকলে পরে আমরা ধরেন এখনই তো আমি বলতে পারতেছি না যে আগামী ইলেকশন আমরা জামাতের সাথে করবোই, নাও করতে পারি, আমরা এককভাবে করতে পারি, কিন্তু যেভাবেই হোক আমাদের ওই টার্গেটটা থাকতে হবে যে 1 বা 2 নাম্বার অ্যাটলিস্ট এরকম টার্গেট নিয়েই আমাদেরকে আগাইতে হবে আর কি। মানে আপনারা যদি 1-2 হন কোনো একটা সময়, আপনার কি মনে হয় সে জায়গায় 3 নাম্বার কী হবে? মানে কখনো এই আমাদের যে ধরেন স্টেটের এখনকার পর্যন্ত যে সেটেলমেন্ট, যেটা হাসিনা পালাবার পরেও তো ভাঙে নাই, তো ফলে যে সেটেলমেন্টটা রয়ে গেছে, তারা কখনো বিএনপিকে 3 নাম্বার হিসেবে মানতে রাজি হবে কিনা? বা অন্য অর্থে আমি অন্যভাবে একটা জিনিস বলি, যে ওই যে বিল্ডিং ভাঙে না, সেই সময় যে নিচে একটা জাল থাকে যাতে হচ্ছে যে পথচারীদের মাথার উপরে না পড়ে। তো বিএনপি ছিল আসলে ওই দলটা, তারা স্বীকার না করলেও, যে আওয়ামী লীগ ওই ছাদটা যদি ভেঙেও যায়, এটা তাদের একটা সেভিং নেট আছে, সেফটি নেট, যেটা হলো বিএনপি। সে জায়গায় তারা যাইয়া আশ্রয় নিছে। এখন আওয়ামী লীগ তো নাই, বিএনপি যদি এরকম ভাঙিয়া যায় তাইলে তার ওই সেফটি নেটটা কে? সেটা তারা মনে করে যে এনসিপি এইটায় ক্যাপাবল না। তারা হলো যত বেশি জামাতের সাথে মোর্চায় আপত্তি, তার চাইতে বেশি আপত্তি হচ্ছে এনসিপি কেন এই মোর্চায় ছোট ভাই। বা অন্য অর্থে তুমি আপনি যেটা বললেন যে আগে অ্যাটেন্টিভ ছিলেন না, শুরুর থেকেই আপনারা যদি একদমই কনস্টিটিউয়েন্সি বেসড পলিটিক্স করতেন, আপনার লিডার কে হবে ওই জায়গায় ইলেকশনে, সেই জায়গায় মনোযোগ দিলে তাহলে হচ্ছে হয়তো এনসিপি অন্য একটা জায়গায় থাকতো। তো এই জায়গায় হচ্ছে যে ধরেন এনসিপিকে ওই জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের কীরকম প্ল্যান? এই যেই প্রসঙ্গটা তুললেন, রিফর্ম তো আছেই, এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গা হলো এই জায়গাটা। এখন যত ক্যাওস আপনি দেখতে পান সোশ্যাল মিডিয়ায়, ঢুকলেই মনে হয় না যে একটা থার্ড ওয়ার চলতেছে। এটার প্রধান কারণ কিন্তু আপনি তো বললেন ছোট বড় ভাইয়ের বিষয়, এই যে অ্যালায়েন্সে, এই ছোট বড় ভাইয়ের চেয়েও এই অ্যালায়েন্স নিয়েই তাদের একটা বড় ভয় আছে। কোন জায়গায়? সেটা হইলো যে এখন যারা অপোজিশন মানেই তারা ভবিষ্যতের
পজিশনে যাওয়ার মানে লজিক্যালি ন্যাচারালি বাংলাদেশি ইলেকশনের প্যাটার্ন বাংলাদেশের মানুষ হয়তো 5 বছর বেশি কারো দেখতে চায় না, সেই জায়গা থেকে ফেয়ার ইলেকশন হইলেই এই জোটটা ক্ষমতায় চলে আসতে পারে। তারা মনে করে বা ওইভাবে কল্পনা করে যে এরা ওই পর্যন্ত এরা জোটও থাকবে, আবার এরা একসাথে ইলেকশনও করবে, মানুষ ভোটও দিবে, আবার এরা ক্ষমতায়ও চলে আসতে পারে। তো এইটা হলো তাদের ভয়। তারা দেখতে পায় যে এতদিন যেভাবে ছিল, আপনি যেটা বললেন যে বিএনপিরে এরা আসতে দিত না, আওয়ামী লীগ যতদিন পারে থাকুক, কারণ আওয়ামী লীগ পারে নাই, বিএনপি তো আছে, কিন্তু বিএনপি পড়ে গেলে কে তখন যাদেরকে তারা দেখতে পায় এরা খুব ভয়ে থাকে আর কি। হ্যাঁ, কারণ এরা এতদিন পর্যন্ত ছিল 3-4 নম্বরে, এখন এরা আছে 2-এ, তাহলে এরা তো ভবিষ্যতে 1-এ আসবে। হ্যাঁ, এই কারণেই এই যে আপনি রিসেন্টলি যে দেখতে পাইতেছেন সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় বলেন, আওয়ামী লীগের ফেরা নিয়ে যে আলাপগুলা, এগুলো কিন্তু এখান থেকে তারা আগামী ইলেকশনে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মের আওয়ামী লীগকে চায়। ঠিক আছে, এখানে দুইটা জিনিস আছে। একটা, আওয়ামী লীগ অরিজিনালি কি প্ল্যান করতেছে এটা তো তারা ব্যাপারটা জানে সেরকম না, তারা তাদের আকাঙ্ক্ষাটাই বলতে থাকে যে আওয়ামী লীগ আসতে দেওয়া উচিত, কোন ফরম্যাটে আসবে, এই কমিটি আসবে। এইটাও মনে হয় যে ওই যে অনেক সময় হয় না যে নিজের বংশের লোকের হাতে মাইর খাওয়ায় অত শরম নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আওয়ামী লীগের হাতে মরতে তাদের দুঃখ কম হবে জামাতের হাতে মরার চাইতে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, যে মানে সেকুলার ভায়োলেন্স ইজ বেটার দেন রিলিজিয়াস ভায়োলেন্স, এটা তারা মনে করে আর কি। মানে যদি ধরেন আমার রিলিজিয়াস আর সেকুলার আর্গুমেন্টটা কমপ্লিটলি আলাদা রকম, কিন্তু তারা এইভাবেই চিন্তা করে, তাদের একটা বাইফার্কেশন ধরেই আগায় যে এটা হলো সেকুলার, এটা হলো রিলিজিয়াস। ঠিক আছে, আর এগুলো যে অনেক একাকার ব্লার জায়গা আছে, এটা তারা দেখতে থাকে না। ধরেন একটা ধর্মপন্থী দলের ভায়োলেন্সও সেকুলার ভায়োলেন্স হইতে পারে, এটা তো তারা ভাবে না, ওইসব আলাপেই তারা নাই। তাদের ট্রমাটা খুব সিম্পল, যে যাদেরকে তারা চিনে, যাদের মায়ের খায় তারা অভ্যস্ত, এবং যাদের মায়ের প্যাটার্নগুলো তারা বুঝে, এরা আসুক। তো সেখান থেকে তারা আওয়ামী লীগকে চিন্তা করে যে আগামী ইলেকশনে তারা যে আওয়ামী লীগকে সরকারে দেখতে চায় তা না, কিন্তু আওয়ামী লীগকে তারা বিরোধী দলে দেখতে চায়। তারা এই ইলেকশনও দেখতে চাইছে এবং আসতে পারে না বলে এখনও নানা ধরনের মায়া কান্না চলতেছে। তো তারা চায়, আপনি তো বলতেছেন যে এনসিপি কি 2 আসতে পারবে কি পারবে না, এই তারা কিন্তু এটাও ভাবে না। তারা ভাবে যে বিএনপি আগামী সরকার গঠন করুক আর আওয়ামী লীগ অপোজিশন হোক, আর এরা আরও দূরে চলে যাক। ঠিক আছে, না সেটা তো চায়, কিন্তু যদি রিয়েলিটি এরকম হয়, স্পেশালি ধরেন বিএনপির মোটিভ কি হবে বা বিএনপি কিভাবে সিচুয়েশনটাকে বোঝে। আজকে আমাকে একজন দেখাইলো যে সালাউদ্দিন এবং আসিফ দুজনের স্টেটমেন্টের সিমিলারিটি দেখাইলো, যে এই প্রথম বিএনপি এবং এনসিপির দুজনে আওয়ামী লীগ প্রশ্নে একই সুরে কথা আজকে উনি বলছেন এই বিষয়ে কি যেন একটা বলছে। তো এইটা হ্যাঁ ওইটাই। তো আমি এটা কিন্তু বেশ ইলেকশনের বেশ আগে আমি একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে লোকগুলো নিয়ে আমরা আলাপ করতেছি, তারা হলো যে বিএনপিরে ভারপ্রাপ্ত ভাতার হিসেবে মেনে নিচ্ছে, বিএনপিটা পার্মানেন্ট হইতে চায়। এখন যদি আওয়ামী লীগ আসে তাহলে বিএনপি তো আর পার্মানেন্ট থাকতে বা হইতে পারবে না, ফলে এটা বিএনপিরও স্বার্থ যে আপনার আওয়ামী লীগ আসলে তখন সেটা তো আসলে রিয়েল আওয়ামী লীগ, এই লোকগুলো সে জায়গায় চলে যাবে একদম। হ্যাঁ, তো ফলে দুইটা দিকই আছে। একটা হচ্ছে যে ওনারা টের পায় যে বিএনপি আসলে শেষ পর্যন্ত আসতে দিবে না, এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু গালাগালি শুরু করছে যে তোমারে ভোট দিলাম আমরা, আমাদের ভোটে তোমরা দিচ্ছ, এরকম একটা তাদের একটা ইয়া আছে। দুইটা কথা তারা বলে, একটা হলো আওয়ামী লীগের ভোটে, একটা হলো ভারতের অনুগ্রহ, এই দুইটা কথা তারা আনছে সামনে। ফলে যখন তারা দেখবে যে বিএনপি এটা আনতেছে না আওয়ামী লীগরে, সেরকম একটা সময়ে তারা তো আসলে ওই যে নিরুপায় হয়ে যাবে, যেভাবে হচ্ছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপিকে তারা নিরুপায় হয়ে মাইনে নিছে। তার আগে পর্যন্ত তো বিএনপি জামাত একসাথে ছিল, খালেদা জিয়া হচ্ছে জামাতের বিএনপি শাখার সভাপতি, এরকম কথাবার্তাও ছিল। কিন্তু আপনার রেভলিউশনের পরে মনে করেন ওই যে আনু মোহাম্মদ, সেই হচ্ছে যে একদিন সামরিক শাসক ইত্যাদি বলে জিয়ারে গালি দিছে, সে হলো জিয়ার কোটেশন দিয়া তারপরে হচ্ছে যে কলাম লেখা, মনে করেন প্রথম আলোতে, যে বিএনপির দায়িত্ব কি, এবং জিয়া আসলে মানে ওই সামরিক শাসকের আলাপ এখন আর আপনি শোনেন না, কোথাও নাই। ধরেন তাহেরের খুনি এখন আর নাই, কিন্তু তো এই যে জিনিসটা বদলে গণতন্ত্রের প্রবক্তা। এখন ধরেন আপনার যদি আওয়ামী লীগ আসলেই না আসে, তখন তারা হচ্ছে যে এনসিপিরে বিএনপির মতো ভাবতে রাজি হবে, কিন্তু তাদের এই ট্রমাটা তখন হবে না যখন হচ্ছে তারা দেখতে পাবে এই জোটে এনসিপি ওই স্টেকটা আছে। আর একটা হচ্ছে যে অ্যাটলিস্ট আগামী ইলেকশনে ওই স্টেকে যদি নাও যেতে পারে তাহলে যেন বিএনপি ইলেক্টেড হয়। এটা হচ্ছে যে আমি মনে করি যে তাদের, আমি মনে করি তাদের এই ভয়গুলোর মধ্যে, বিবিধ ভয়ের মধ্যে এটা হলো সবচেয়ে রেশনাল হতে পারে। লাস্ট যেটা বললেন, তাদের উচিত এই ভয় নিয়েই বিএনপির পক্ষে ডেমোক্রেটিক ভাবে থাকা, যে ইলেকশনের মধ্যে বিএনপি আসে, ওইভাবেই তাদের প্রচারণা করানো, ওইভাবেই ক্যাম্পেইন করানো, ওইভাবেই দাওয়াত দেওয়া যে ভোট দেন বিএনপি ভোট দিলে এই জিনিসগুলো থাকবে। কিন্তু
এই জায়গায় আসা উচিত বা তাদের এইটুকু সাবালক হওয়া উচিত। ধরেন একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে বিজেপি আসছে না ভারতে, বাংলাদেশে তো বিজেপি সমতুল্য কোনো দল নাই, এমনকি ইসলামিক দলগুলো এরকম না, যদিও আমাদের দেশে এটা সাধারণত কম্পেয়ার করা হয়, কিন্তু একেবারেই ক্যারেক্টারিস্টিক্যালি আলাদা আমি ভাবে দেখি। আমাদের দেশের এই গোষ্ঠীটা যাদের কথা আমরা বলতেছি তাদের উচিত ইলেকশনের পিপলের ম্যান্ডেট মাইনা নেওয়ার মতো সাবালকত্ব অর্জন করা। একটা কোট আনকোট খতরনাক দলও যদি এর মধ্যে দিয়ে ক্ষমতায় যায় তাহলে আবার টাইনা নামানোর মেকানিজম প্রস্তুত রাখা, কারণ এটা সবসময় ফাইট করার বিষয়, সবসময় আপনাকে এই পলিটিক্যাল ফাইটটা দিতে হবে। কিন্তু ওরা যেটা চায় যে 5 বছরের জন্য আমি তাকে এক জায়গায় বসাই দিব এবং সবসময় সে আমাকে শেল্টার দিয়ে থাকবে আর কি। এটা এক ধরনের নাবালক সেকুলারিজম আর কি। আপনি যদি তারা তো কান্টের ওইটুকুও পড়তো, ওখানে তো সাবালকত্বের কথা বলা হইতেছে, তাই না? আমার মনে হয় তাদের একটা লেজিট ভয় আছে যে ধরেন এখানে মুসলিম ব্রাদারহুড বা হচ্ছে মুসলিম ব্রাদারহুড আমি বলছি ওই যে থিঙ্কিং অর্থে, ওই দল অর্থে না, মানে মুসলিম যে ভ্রাতৃত্বের যে আইডিয়া, এটা এই মাত্রায় যে জামাত বা এই ধরনের কোনো দল যদি ক্ষমতায় যায় তাইলে তার টাইম নামানো যাবে না। এত মরার পরেও যেমনি করে হাসিনাকে নামানো গেছে বা বিএনপি বেশি ভেজাল করলে তারাও নামানো যাবে, কিন্তু জামাত টাইপের দলকে নামানো যাবে না, এরকম একটা অ্যাজাম্পশন আছে। মানে সেই কারণে আসলে আমি এদের যে ট্রমা এটারে কতখানি আমি হচ্ছে যে বুঝতে পারি। আমার মনে হয় যে আমি এইভাবে বুঝি যে এটা আমার কাছে ইললজিক্যাল, কিন্তু বুঝতে পারি যে এরকম একটা ভয় আছে। তো এই জায়গার থেকে আপনার যে ধরেন আপনি তো মোর্চার পলিটিক্স করলেন, আপনি কি জামাতের ভিতরে কোনো চেঞ্জ দেখেন? মানে ধরেন জামাতের ব্যাপারে সার্টেন কয়েকটা আপত্তির জায়গা, এটা যদি আমি একদম আটার করি, এই আলাপগুলো আমার মনে হয় যে আমাদের এখন ঢোকা উচিত। রাইট, হ্যাঁ, কারণ আমরা পছন্দ করি অপছন্দ করি সেটা একটা লেজিট ফোর্স। হ্যাঁ, পলিটিক্যাল লেজিট, ইভেন লেজিটও যদি না হয় পলিটিক্যাল ফোর্স, তারে আমরা ইগনোর করতে পারবো না। ওই জায়গার থেকে ধরেন জামাতের তার যে আদি যে ডক্ট্রিনগুলা, সেটা কিছু আছে হাকিমিয়া, একটা আছে হচ্ছে যে ওই যে মানে হাকিমিয়া মানে ধরেন সার্বভৌমত্বের ব্যাপার, আইনের ব্যাপার আছে, যারা মুসলমান না তাদের ব্যাপার আছে, মেয়েদের কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলোর ভিতরে জামাতের ভিতরে কি আপনি কোনো চেঞ্জ দেখেন, নাকি তারা ওয়েট করতেছে কখন তারা এই মাত্রায় বড় হবে যখন তারা হচ্ছে যে নিজেদের যে ধরেন পর্দাটা মুখের উপরে সেটা সরাইয়া তারা হচ্ছে যে ইয়ে করে ফেলবে? আমার কাছে মনে হয় যে গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর এবং এখনও যে সময়টা যাইতেছে এর মধ্যে দিয়ে জামাতের অনেকগুলো নতুন উপলব্ধি তৈরি হইতেছে। তারা এখন ভিতর থেকে বুঝতেছে যে এই বাংলাদেশ রাষ্ট্রটা কীভাবে চলে বা চলতেছে, কীভাবে সে চালাতে পারবে আর কীভাবে কী করলে পারবে না, এগুলো থেকে তার কতগুলো শক্তিগুলো সম্পর্কে ধারণা হচ্ছে। আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, এখানকার সিভিল সোসাইটি যত যাইব না তাদেরকে ইগনোর করা যায় না, মিডিয়া, এই কালচার ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলো সম্পর্কে তার একটা আইডিয়া হইতেছে। এবং সবাই তাকে সমর্থন দিবে না এটাও সে বুঝে, মানে সব সেক্টর থেকে সমর্থন পাবে না, কোনো কোনো সেক্টর থেকে পাবে। কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে এই আমাদের মতো রাষ্ট্র চালাইতে গেলে যে ধরনের প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড দরকার সেটা তারা যদি ইন দ্য মিন টাইম অ্যাপ্রোচটা না শিখে এবং সেটা না প্রদর্শন করে তাহলে তাদের জন্য কিন্তু এটা সমস্যার কারণ হবে আর কি। ফলে তাদেরকে এগুলা তাদের ডক্ট্রিনে কী আছে আমি এটা অত ভিতরে ঢুকি নাই, এবং তারা মৌদুদির কথাও কিন্তু এখন অত বেশি বলে না, বরং জামাত বিরোধী যারা তারা সারাক্ষণ মৌদুদি করতে থাকে। বরং আমি জামাতের কয়েকজন বলতে দেখছি যে মৌদুদি বা তো আমাদের জন্য খুব একটা ইয়ে না, মানে প্রাসঙ্গিক না ওরকম। এরকম জানি এখন তাদের টেক্সট হিসেবে আছে, বাট এটাকে তারা তাদের কোর আইডিওলজি জায়গা থেকে চিন্তা করে এরকম না আর কি। হ্যাঁ, তারা এখনও সুশাসন, এইসব সৎ মানুষের শাসন এগুলো বলে, কিন্তু তাদের আরও অনেক প্রস্তুত হয়ে উঠতে হবে যদি তারা সত্যিকার, আমি জানি না তারা নিজেদের ওখানে ভাবে কি না, এরকম একটা কথিত আছে যে জামাত আসলে এখন যেরকম এরকমই কমফোর্টেবল। ফলে জামাতের ব্যাপারে একটু ওভার এস্টিমেশনও আছে কিন্তু জামাত বিরোধী মহলগুলোতে। জামাত নিজেকে কোন জায়গায় দেখতে চায় সেটা আমাদের বুঝতে হবে। জামাতের হয়তো এরকম বিষয় আছে যে আপনার সব যেগুলা পাওয়ারের সেক্টরে আমাদের লোক থাকতে হবে, এটা তারা ভাবে। কিন্তু আমরাই রাষ্ট্র পরিচালনা করব গণতান্ত্রিক কায়দায়, পাবলিকের মতামত নিয়ে, এই জায়গায় পর্যন্ত তারা হয়তো ভাবতে বাধ্য হবে বা ভাবতে হবে তাদেরকে, কিন্তু এখন পর্যন্ত তারা ওই জায়গায় চিন্তা করে কিনা সেটা আমি জানি না, মানে এটা আরও দেখতে হবে সময়টা। এই জায়গা থেকে আমরা আসলে একটা জিনিস আমার বুঝতে একটু কষ্ট হয়, সেটা কোনটা, এই যে জুলাই চার্টার হলো না, রাইট, এটা তো আসলে একটা লিবারেল ডেমোক্রেটিক একটা ইয়ে। তো একটা অবাক জিনিস যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসটা পুশ করতেছে ইসলামিস্ট যারা, ওরা ডান বলে যাদের, তারা এটা চাচ্ছে। এটা ধরেন আজকেও আমি মামুনুল হকের একটা ইয়ে দেখলাম যে গণভোটের জন্য আমরা দরকার হলে 1 লাখ লড়াই করবো গণভোটের রায়। আজকে বলছে যে আমি বাংলাদেশের প্রচলিত আইন তো ভঙ্গ করি নাই,
একটা লম্বা স্ট্যাটাসের মধ্যে এই কথাটা বলছে। না, সেটা তো ওই বিষয় আমি বলছি যে গণভোটের বিষয়ে সে গণভোটের বলছে বিষয়ে, যে আমি একলা হইলেও গণভোটের রায় কার্যকর করার জন্য লড়বো। এখন গণভোটের রায় মানে হচ্ছে এই যে জুলাই চার্টারে যেটা আছে সেটা তো হচ্ছে আপনার ইসলামিজমের ব্যাপারে যে মানুষের যে অ্যাজাম্পশন সেটার বিপরীত, এবং লজিক্যালি এইটা পুশ করার কথা বিএনপির, ইসলামীদের সে রাজি করাইবে এই জায়গায়, কিন্তু আসলে দেখা যাচ্ছে উল্টা ইসলামিস্টরা এটা ঠেলতেছে আর বিএনপি এটারে বাধা দিচ্ছে। আমি তো কমিশনে গেছি, লজিকটা কোন জায়গায়? কমিশনে গেছি, আমি দেখছি যে মানে ওইখানে যেগুলো প্রস্তাব আসছে এবং ওই প্রস্তাবগুলোর সাপেক্ষে প্রোগ্রেসিভ পজিশন কোনটা, রিগ্রেসিভ পজিশন কোনটা আপনি যদি ঠিক করতে যান, তাহলে ইসলামিক ব্লকই প্রোগ্রেসিভ পজিশন নিচ্ছে। এখন কার মনে কি আছে এইটা তো আমার খোঁজ নেওয়ার দরকার নাই, আমি তার পাবলিক পজিশন দেখেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিব। আর বিএনপির সাথে থাকা মধ্যমপন্থী এবং বামপন্থী ব্লকগুলোই রিগ্রেসিভ পজিশনগুলো নিচ্ছে, এবং বিএনপির পজিশনগুলো সবগুলোই জুলাই চার্টার বিরোধী। তাদের পজিশনগুলো আমরা জানি, এক ধরনের ধরি মাছ না ছুঁই পানি টাইপের। এই পুরা জুলাই চার্টারে এটা তো একটা বাই অল মিনস একটা বেসিক লিবারেল ডেমোক্রেটিক ডকুমেন্ট। এখানে একমাত্র ইসলামিক উপাদান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এই দাবিটা কোনো ইসলামিক দল করে নাই, বিএনপি তরফ থেকে আসছে, কারণ এটা তাদের পঞ্চম সংশোধনী, তাদের হিস্টোরিক একটা জিনিস আর কি। এটা নিয়ে আমার আপত্তি আছে, আমি সেটা বলতেছি না, হ্যাঁ, বরং যখন এটাকে আপনি আনতেছেন, এগুলোর তো কোনো লিগাল ইমপ্লিকেশন নাই, বাট এটাকে মানে সংবিধানে এই আইডিওলজিগুলো বা এই সাইনবোর্ডগুলো আমি দেখতে চাই। এটার ব্যাপারে একটা সমাজে একটা এক ধরনের অবস্থান আছে না, যে সমাজতন্ত্র থাকতে হবে, ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, এইসব। তো এইটা যেহেতু আসছে, তখন বরং ইসলামিক দলগুলা যে তাইলে আমরা যেহেতু সেকুলারিজমটা রাখতেছি না বা বাংলা ধর্মনিরপেক্ষতা রাখতেছি না, তাহলে ওদের প্রোটেকশন, ওরা প্রোটেক্টেড ফিল করবে এরকম কি রাখা যায়, এই তর্কটা এরা করছে। আপনি যখন জুলাই এটার যদি ভলিউম বাইর হয় কোনোদিন, সেটা দেখা যাবে। একটা মজার জিনিস হচ্ছে, মামুনুল হকের দল যখন এই সেকুলারিজমের হিসেবে আসলো, আপনার কি বলে এটাকে, ওই ইংরেজিতে এটা কি বলে, বহুত্ববাদ আর কি, বহুত্ববাদের ইংরেজিটা যেন কি বললো আর কি, প্লুরালিজম। তারা যেটা তর্কটা করছে, তারা বলছে বহুত্ববাদ শব্দটা আমাদের আপত্তি আছে, কারণ এটা একত্ববাদের সাথে পাবলিক মিলায় ফেলে। একত্ববাদের একটা হিসেবে, একত্ববাদ যেটা ধর্মীয় বিষয় এবং ইসলামের কোর একটা বিষয়, তাহলে এটার সাথে এটা মনে হয় যেন এটার বিপরীত একটা কিছু। তো আমাদের এই শব্দে আপত্তি আছে, কিন্তু এই আইডিয়ায় আপত্তি নাই। মানে প্লুরালিজমে আমরা আপত্তি করতেছি না, আপনি প্লুরালিজমে ভালো বাংলা খুঁজেন, এটা ছিল তাদের কথা। এবং তারা একটা ভালো বাংলা প্রস্তাব করছে, সেটা হলো বহুমত বহুপথ। এটা কিন্তু মজার, হ্যাঁ। আমি যখন এটা প্রথম আবিষ্কার করলাম, তখন আমি খুব মজা পাইছি যে ওরা বলে নাই যে এই তাগুদ সংবিধান না কি যেন কথা আছে না, এগুলো করে আল্লাহর আইন এখানে এস্টাবলিশ করে না, এইসব কিছু বলে নাই। ওরা বলছে যে প্লুরালিজম বলতে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, এইটা এই বহুমত বহুপদ দিয়ে ধরা যায়। তা আপনি বহুমত বহুপদ করেন, তাহলে আর বহুত্ববাদটা আসতেছে না, কারণ বহুত্ববাদের ওই সমস্যা আছে। কোনো কোনো দল বলছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কথাটা থাকা দরকার, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, এইসব কথা। মানে সবার মধ্যে এই ব্যাপারটা ছিল যে হিন্দু সহ অন্যান্য জাতির যারা আছে তাদের ব্যাপার, তারা যেন এরকম মনে না করে যে সেকুলারিজম চলে যাচ্ছে, তাহলে আমাদের প্রোটেকশনটা কোথায়। এটা আনার জন্য সবার মধ্যে কিন্তু এটা ছিল, বিশেষত ইসলামিক দলগুলো এটাতে কোনো আপত্তি করে নাই, হ্যাঁ, কেউ বলে নাই। আর আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তারা আপত্তি করবে না স্বাভাবিকভাবে, আর এই দাবিটা তো ছিল বিএনপির, এবং তাতে করে তারা আপত্তি করবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা তারা ইন্ট্রোডিউস করতে চাইছে। এখন যেটা মজার সেটা হলো যে জুলাই চার্টার বিরোধী যে কথাগুলো দেখি, এগুলো সব তো আপনার লিবারেল সেকুলার বাম বলয়ের, যাদের একটা লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র সবার আগে চাওয়ার কথা, যে এগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাইলে তো অনেক দূর পর্যন্ত একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে আমরা কিছুটা আপনার শক্ত হইলাম। সেখানে কে সরকারে আসলো 5 বছরের জন্য, সেটা তখন কম গুরুত্বপূর্ণ। আমার স্টেটের অনেকগুলো প্রোটেকশন দাঁড়াইতেছে, প্রতিষ্ঠানগুলো অনেকগুলো সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারতেছে। এই যে মানবাধিকার কমিশন, যে আইনটা অধ্যাদেশটা ইন্টারিম সরকার করছিল, ওইটা যদি থাকতো, ওইরকম একটা মানবাধিকার কমিশন যদি থাকতো, তাহলে ধরেন একটা ইসলামিক দল ক্ষমতায় আসছে, তারা যদি মানবাধিকার হরণ করে, তাহলে তো এই প্রতিষ্ঠানটা তখন অ্যাক্ট করা শুরু করবে, তাই না? মানে করার মতো তার এক্সিকিউটিভের ওই গ্রিপের বাইরে থেকে সেই কাজটা করতে পারবে। এই জিনিসটা তো এই যে করলো না এই সরকার, এই ব্যাপারে তো মানে তারা বিএনপির বকা দেয় না। এখানে আমি মানে এই গোমরের ব্যাপারে আমার একটা আন্দাজ আছে, সেটা বলার আগে অন্য একটা জিনিস বলি। সেটা হচ্ছে এইটা দেখে ঠিক আছে, জুলাই চার্টার এই বিষয়টা দেখে আমার একটা অ্যাজাম্পশন হয়েছে এরকম, যে আসলে বাংলাদেশ কিন্তু ইসলামিজমের ইতিহাসে একটা জটিল ঘটনা ঘটাইছে। আমার বিবেচনায় এটা হচ্ছে বাংলাদেশ হলো ফার্স্ট পোস্ট কলোনিয়াল ইসলামিজমের একটা প্রস্তাব দিছে এটার ভিতর দিয়া, যে এখনকার যখন আমার আসলে ইনফিরিয়রিটির দরকার নাই, এরকম একটা সময় ইসলামিজম কেমন হইতে পারে, রাইট, হ্যাঁ, এরকম একটা প্রস্তাব দিছে।
সেই অর্থে বেশ ইউনিক, এবং সেটার একটা বড় কারণ আমার ধারণা, যেটা অন্যান্য আসলে মুসলিম দেশে তো নাই, আমাদের এখানে তো মোটামুটি 100+ ইয়ার্স এটা ইলেকটোরাল প্র্যাকটিসের ভিতরে আমরা আছি। ভোটিংয়ের যে সেই ইংরেজ 1918 না 20 সালে যেন ইলেকশন শুরু হয়েছে ওইটা। আর একটা হলো যে আপনি এই যেটা বললেন যে যেটা বললেন ওটার গোমরটার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ভয়ের জায়গা হচ্ছে গণভোট। আপনি যদি একবার গণভোটকে লেজিটিমাইজ করেন তাইলে এদের যেই নাম্বার, সেই নাম্বার দিয়া তারা যদি হচ্ছে যে যেটা আসলে যেটা হইলো এজুরি চার্টার কি তো পরে তারা বাতিল করে দিল, এইটা তারা ওন করে নাকি বাহানা, এটার ব্যাপারে কনফার্ম না। এরকম একটা জায়গার থেকে একবার যদি আপনি গণভোট নেন, এরপরে গণভোট তারা যেহেতু নাম্বারে বেশি বলে তারা আন্দাজ করে, তো গণভোটে এরপরে এই পুরো জিনিসটি বাতিল করে দিল। স্টেটকে বললো যে বেশিরভাগ মানুষ চায়, এখন তুমি কি করবা? এটাই তো হওয়ার কথা। বেশিরভাগ মানুষ কি চায় হচ্ছে মনে করেন আপনার তারা তখন এই পর্দা সরায় তারা বললো যে তারা ধরেন ইসলামিক রাষ্ট্র বা শরিয়া, তাদেরকে আগে সরকারে যাইতে হবে না সেটাই, মানে তারা হচ্ছে যে এই প্রসেসটার ভিতর দিয়া তারা গভর্নমেন্টে যাওয়াটা নিশ্চিত করতে চাচ্ছে, যাতে ওইখানে যাওয়ার পরে তারপরে হচ্ছে তারা একটা গণভোট আয়োজন করবে যে এই যে জুলাই চার্টার বলো আর সংবিধান বলো এটা চাও কিনা তোমরা। তারপরে হচ্ছে তারা ক্যাম্পেইন করবে যে না এটা চাওয়ার দরকার নেই। মানুষজন তারপরে 70% ভোট দিল যে এটা তারা চায় না, তারপরে তারা এটা বাতিল করে দিল। এইটা হচ্ছে এই পক্ষের ভয়, এটা হলো আমার আন্দাজ। এই ব্যাপারে আপনার কোনো আমার কাছে মনে হয় যে প্রথমত এই গ্রুপগুলার নিজেদের যে অ্যান্টি পিপল অবস্থান, এটাই প্রধান এখানে ভূমিকা রাখতেছে। তারপরে তাদের ইসলাম পন্থা নিয়ে যে ভয় সেটা তো আছে, সেটা সেকেন্ডারি। কিন্তু আগে তাদের যে পাবলিকের ভালো তো আমরা বুঝি, কাজে আমরা যদি সব কিছুর মাতবুরির মধ্যে থাকি আমরা তো সব ভালো ভালোই করবো, তাহলে আর এগুলার তত লাগতেছে না। কিন্তু যখন পাবলিক নিজের ডিসিশন দিতেছে, এটা তাদের মানতে তাদের যে আপনার যে নৈতিক শ্রেষ্ঠতা, আমি লিডার না, নৈতিক শ্রেষ্ঠতা যেখানে আমরা আসি, এখান থেকে তাদের জন্য এটা মানা হয়তো কঠিন আর কি। আর দ্বিতীয়ত হইলো ধরেন রেফারেন্ডামটা তো বাস্তবায়ন হবে এই সরকারের অধীনে। বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে আপনি একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হয়ে উঠবেন। সেই ডেমোক্রেটিক রাষ্ট্রের পরবর্তীতে পুরো আন্ডু করে দিবে যদি ধরেন কেউ করে দিল, যেটা তাদের ভয়। তখন বাংলাদেশের মানুষ কি বসে থাকবে? এক দুই হইলেও তখন কি বিএনপি বলতে ফোর্সটা থাকবে না বাংলাদেশ? তাদের আন্দাজ তো হচ্ছে বাংলাদেশের মানুষই ওটা চাইবে, এবং তারা হলো কয়েকজন মাত্র যারা ডেফিনেটলি মাইনরিটি, এবং বাংলাদেশের মানুষ চাইবে, তখন তাদের পালানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, অথবা ওইটা মাইনে নিতে হবে। জাস্ট হলো যে এখানে কন্ট্রাডিকশনটা দেখেন, এই যে সংবিধান সভার দাবিটা, এটা তো গণঅভ্যুত্থানের আগে থেকে সমাজে আছে, এবং এটা কোনোদিন কোনো ইসলামিকরা এই দাবিটা করে নাই গণঅভ্যুত্থানের আগে, অন্তত আমার জানা নলেজে। এটা সবসময় বাম ব্লক বা এই ধরনের লোকগুলা, ফরহাদ মজার, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার, তখন আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, এই সমস্ত গ্রুপ করছে। আপনি ভেবে দেখেন, তারা কনসেপচুয়ালি সংবিধান সভা প্রস্তাব করতেছে, ওই সংবিধান সভায় কারা থাকবে, তাদের ফরমেশনটা কি, তারা কেটে নিয়ে ভাবছে কিনা। ধরেন যেটা সংবিধান, এই যে কায়ুম ভাইরা যেটা বলছে আপনার সংবিধান সংস্কার সভা, এটা বলার প্রধান কারণ কিন্তু ছিল পুরোপুরি সংবিধান সভা হলে ইসলামিস্টরা টেক ওভার করবে, এরকম একটা অনুমান আছে তাদের মধ্যে। আমার এখানে তার কায়ুম ভাইয়ের সাথে সবসময় দ্বিমত ছিল যে আপনার ভোট কোন পদ্ধতিতে হবে, ভোট কি আসন ভিত্তিক হবে? আসন ভিত্তিক হলে বিএনপি টাইপের দলই জিতবে, তাহলে তারাই মেজরিটি ফর্ম করবে। নাকি আপনি তো পিআর করতেছেন না, পিআর করলে আবার ইসলামিস্টদের একটা সংখ্যানু, মানে তারা ওইরকম 120-25টা আসনের মতো জায়গায় যাইতে পারে, অনেকগুলো বিষয় আছে। ফলে তারা তাদের আকাঙ্ক্ষার সাথে তাদের যে সাংগঠনিক বাস্তবতা, এটার একটা কনফ্লিক্ট আছে, এটা তারা মিট আপ করতে পারে না। যখন মিট আপ করতে পারে না, তখন তারা ইসলামিস্টদের অকারণে ভয় পাইতে থাকে আর কি। ইসলামিস্টদের অনেক রাজনীতি নিয়েই আমার অনেক আপত্তি আছে, অনেক ইয়া আছে, মানে ধরেন রিজার্ভেশন আছে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যদি তাদেরকে এই খেলার মধ্যে না আনেন, মানে এই কোর্টের ভিতরে না আনেন, এই কোর্টের ভিতরে আনলে এই কোর্টে যেভাবে খেলতে হবে তাদেরকে ওই নিয়ম অনুযায়ী খেলতে হবে। কিন্তু কোর্টের বাইরে যদি সবসময় ঠেলতে থাকেন, মানে ইসলামিস্টরা বলতেছে জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করো, আপনি বলতেছেন ওরা শরিয়া আইন চায়, তাই না? এরকম হয়ে যেতেছে না? তাহলে এখানেই কন্ট্রাডিকশন আছে। এবং আমি মনে করি যে আমাদের যারা এই যারা কুতুব যারা আছেন, যারা এগুলো নিয়ে সবসময় ইয়ে করেন, তাদের এখানে তাদের ভয়গুলোকে একটু র্যাশনালাইজ। আমার যে কোনো ভয় নাই, কোনো অনিশ্চয়তা নাই, আমি যে সব সামনে খালি ভালোই দেখি, ব্যাপারটা তো এরকম না। কিন্তু এটা নিজের মধ্যে র্যাশনালাইজ করতে পারতে হয়। আরেকটা হলো যেটা আমি বলতেছিলাম, যে যারা 4 তারিখে
বললো, আপনার সংবিধান সভার কথা বললো, তাদের তো এটারে কেন্দ্র করে একটা পলিটিক্যাল মোর্চা হওয়ার চেষ্টা করা দরকার ছিল পরবর্তীতে। আপনি যখন একটা পলিটিক্যাল ফোর্স আকারে আসেন, তখন তো আপনি সবসময় ডেমোক্রেটিক ফাইটের মধ্যে আসেন। যদি আপনার চাওয়া মতো জিনিসটা না হয়, কেন আপনারা পছন্দ করেন না 2001-06 বিএনপি সরকার ছিল না এই দেশে, তখন আপনারা নানা ধরনের আন্দোলন সংগ্রাম করছেন না, ভবিষ্যতেও করতে হইতে পারে। ওনারা হয়তো একটা আরাম চান যে এমন একটা সরকার থাকবে যে সরকার তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে এবং তাদের আর অত পরিশ্রম করতে হবে না। কিন্তু ব্যাপারটা তো এইভাবে ঘটে না আর কি, আমার কাছে ধারণা। ফলে সবসময়ই ডেমোক্রেটিক ফাইট, আন্দোলন সংগ্রাম করার একটা প্রস্তুতি নিজের মধ্যে রাখা দরকার। আর এই যে এখানে তারা রাখতে রাজি আসলে, এটা যতক্ষণ মানে কিন্তু আওয়ামী লীগ থাকলে তারা এটা করবে। এক্স্যাক্টলি, কারণ তাদের যথেষ্ট সাংগঠনিক শক্তি নাই। তারা মনে করে যে এরকম চূড়ান্ত পর্যায়ে এসে শাপলার মতো ঘটনা, যেমন কালকে একটা স্ট্যাটাস দিল মাহফুজ এরকম, যার মূল বক্তব্য হলো যে বাঙালি জাতীয়তাবাদ মধ্যবিত্তকে করতে পারছে, মানে মধ্যবিত্ত প্রশ্নটা ডিল করতে পারছে। এখন এইটার পেছনে কল্পনাটা কি? কল্পনাটা হলো যে মধ্যবিত্তরা সবাই একরকম করে চিন্তা করে, মধ্যবিত্তের মধ্যে তার মানে বিভিন্ন ধরনের নাই এবং সবাই বাঙালি জাতীয়তাবাদী। কিন্তু আমার হিসাব তো বলে যে 2014 সালে যদি আপনি সুষ্ঠু ভোটটা করতেন, ওইখানে আওয়ামী লীগের বিপুল ভোটে পরাজয় ঘটতো, তাহলে বাঙালি জাতীয়তাবাদের ওই তো এখানে কাজ করতেছিল না। তো এরকম, বা ধরেন মধ্যবিত্তরা সমর্থন দেয় না দেখে ওইটা শাপলা হয়েছে, বা মধ্যবিত্তরা যদি জুলাই সমর্থন না দিত তাহলে এটাও একটা শাপলা হইতো। এই ধরনের চিন্তা ভাবনাগুলা সবসময় মানে বাইফার্কেশন হিসেবে চিন্তা করে আর কি আমাদের পলিটিক্যাল স্পেসটাকে। কিন্তু এখানে অনেক ধরনের বৈচিত্র্য আছে। হ্যাঁ, আপনার আমার ঐক্য কোনো একটা বিষয় হয়ে যাচ্ছে, আরেকটা বিষয় হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো তারা হিসাবের মধ্যে নেয় না আর কি, তো যে কারণে তাদের ভয়টা বেশি কাজ করে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হইলো যে আপনার তাদেরকে ডেমোক্রেটিক ইয়ের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আইনা তাকে কোয়েশ্চেন করতে হবে যে বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এদের নিয়ে আপনি কি করতে চাইতেছেন, আপনি কিভাবে অর্থনীতি সাজাইবেন, কিংবা আপনি কিভাবে অমুক জিনিসটা করবেন। এই জিনিসগুলোর ক্ষেত্রে তাদের পাল্টা প্রস্তাবগুলা, যেমন জামাতকে এবার ছায়াবাজের দিতে হইতেছে, সেটা হয়তো অত ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা পরের জিনিস, দিতে হচ্ছে তো। মানে আপনি সরকার পরিচালনা করতে কাবিল, এটা তো আপনাকে দেখাইতে হবে। সেখান থেকে তারা সরে গেলে তখন আপনি তার বিরুদ্ধে নামতে হবে, আপনার সমস্যা তো নাই। আরেকটা জিনিস খেয়াল করে না তারা, আমি যেটা এবার প্র্যাকটিক্যালি দেখলাম, যে ইসলামিক আন্দোলন মানে চরমোনাই সাহেব, হেফাজতের পুরো কওমি গ্রুপ, আর জামাত, এর বাইরে আছে সুন্নি, আবার আছে মাজারপন্থী। এই যে আমাদের পুরো ইসলামিক পতাকার মধ্যে এই যে ইয়েগুলো আছে, এটা কিন্তু কোনো একটা ইসলামিক দলকে, যেটা ধরেন বিজেপি পারছে যে আমরা সবাই হিন্দু, এটা কিন্তু এখানে হইতে দিচ্ছে না। কারণ আমি দেখছি কওমি এবং বিশেষত আপনার চরমোনাই, সুন্নি, মাদ্রাসা, মাজার, এই গ্রুপগুলোর জামাতের ব্যাপারে বিরাট আপত্তি আছে, প্রায় নন নেগোশিয়েবল। এটা তো একদিক থেকে দেখতে গেলে আপনার জন্য পজিটিভ, মানে যারা এই ভয়গুলো পায়, হ্যাঁ, যে এরা তো জামাতকে এককভাবে মেজরিটি হইতে দিবে না, বা হয়েও যেতে পারে, কিন্তু এদের অপোজিশনগুলোও তো আছে। তো এই হিসাবগুলোও তাদের করা উচিত আমার কাছে মনে হয় আর কি। ধরেন এরকম একটা সার্টেন নাম্বারের বেশি হইলে তাদের ওইটাকে যদি আপনি স্রেফ টেরোরিস্ট বলেন, তাইলে আসলে ওইটা ওই ডেফিনেশনে কন্টেইন করতে পারবেন না আপনি। হলো যে তখন আপনাকে তাকে ইডিওলজিক্যালি ডিফাইন করতে হবে যে আসলে কি। আপনি যদি টেরোরিস্ট বলেন তাহলে তার কোন জিনিসটা টেরোরিজম করে। আপনি টেরোরিস্ট বলা হয়েছে, কিন্তু অন্যান্য দলের বেলায় যেমন একটা টেক্সট পাবেন, একটা স্লোগান পাবেন, যে এই জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা টেরোরিস্ট। আওয়ামী লীগের বেলায় কি, রাইট, হ্যাঁ, ধরেন এরা টেরোরিস্ট বলবে, কিন্তু জয় বাংলা যে আসলে একটা টেরোরিস্ট স্লোগান, এটা কিন্তু আবার বলবে না। জয় বাংলা তাদেরও অনেকের মুখে থাকে, সেটাই। বা ধরেন সোনার বাংলার যে আইডিয়া বা বাঙালি জাতীয়তাবাদ, এই জিনিসগুলো যে আসলে ফ্যাসিস্ট আইডিয়া। এবং আপনার যদি মনে পড়ে, এখন ইভেন জামাতের আমিরও পরে হচ্ছে তার ফ্যাসিস্ট বলতে শরম লাগে, এরকম একটা কথা বলছিল। হ্যাঁ, এবং আগে যারা হচ্ছে যে ফ্যাসিজম, ফ্যাসিস্ট এই জিনিসগুলো ইউজ করছে, ধরেন জুনায়েদ সাকিব থেকে শুরু করে ফিরোজ আহমেদ, এরকম অনেকেই এগুলো ইউজ করতো। এখন আর তারা এটা একদমই করতে রাজি না। মানে ধরেন আওয়ামী যে ইডিওলজি, সেটা যে ফ্যাসিজম, এবং যদি আপনি ফ্যাসিজম বলেন তাহলে তো সেটা অটোমেটিক্যালি ডেমোক্রেসির সাথে আর কম্প্যাটিবল না। এইটা ধরেন ইউনুসের সময় এটা ডিফাইন করা যায় নাই কেন, বা করে নাই কেন? যায় নাই, একটা দোষ ছাত্রনেতাদের নিতে হবে, একটা দায়। আমি মনে করি তারা ভুল জিনিসকে টার্গেট করছে। যখন তারা মুজিববাদ, মুর্দাবাদ বলা শুরু করছে, তখন বাকশাল জিনিসটা ঢাকা পড়ে গেছে। দেখেন মানে আপনি যে 5 তারিখের 6 তারিখের পরে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মূর্তি ফেলাইছেন, এটা কিন্তু শেখ হাসিনার প্রতি আউটরেজের অংশ। কিন্তু আপনি যখন হাসিনা এত বড় গণহত্যা করে গেছে জুলাইয়ে, তার আগে তার 9 সাল থেকে 13, 18 তার এই যে রেজিমটা, এইটার থেকে আপনি স্লোগানটায় আনলেন মুজিববাদ, মুর্দাবাদ।
এটা কিন্তু মানুষ ঠিক বুঝলো না। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, শেখ মুজিবুর রহমানের 72-75-এর ব্যাপারে যে ডিনায়াল আছে, মানে সে কী কী করছে এটা তো আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস আরেকটাভাবে বিবেচনা করে, সেটা হইলো কার এন্ডিং কেমন হয়েছে, কার এন্ডিংটা কেমন, এটা দিয়ে সে একটা মানুষ সম্পর্কে, একটা ঐতিহাসিক ক্যারেক্টার সম্পর্কে একটা পজিশন নেয়। শেখ মুজিবকে মানুষ ওইভাবেই ইয়ে করে। শেখ মুজিবের ব্যাপারে কোনো প্রেম দেখানোর দরকার নাই, তাকে আপনি চাচাচলা সমালোচনা করেন, কিন্তু মুজিববাদ মুর্দাবাদ একটা ভুল স্লোগান ছিল। ভুল স্লোগান হওয়ার কারণে যে আপনি যেটা বলতে চাইতেছেন যে আওয়ামী লীগরা আপনি এক কথায় কী দিয়ে, যখনই আপনি বাকশাল যদি বলতেন, মানে একদলীয় শাসন, মানে ফ্যাসিবাদ, মানে যেটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না, যে সে হিস্টোরিক্যালি বারবার এটাই করতেছে, 72-75-এও করছে, এবারও সে এটা করছে। হ্যাঁ, মানে আমার পয়েন্ট হচ্ছে যে হাসিনা ওইটা ছিল কাগজে কলমে আটার্ড বাকশাল, লিখিত বাকশাল, এটা হচ্ছে অলিখিত বেনামি এটাও কিন্তু বাকশাল। একরকম লিখিত কেন, কারণ ওই সময় আপনার 4th সংশোধনী, এই সময় আপনি 15th সংশোধনী, 15th সংশোধনের মধ্যে দিয়ে আপনি ইলেকট্রাল সিস্টেমকে আসলে খেয়ে দিচ্ছেন, তার মধ্যে এটাও এক ধরনের, মানে আমি বললাম যে ডিরেক্টলি ওটা লেখা হয় নাই, কিন্তু আসলে এই রেজিমে আমি বিভিন্ন সময় পত্রিকায় কলাম দেখছি, দ্বিতীয় বিপ্লবের আদর্শ, আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু বাকশালকে দ্বিতীয় বিপ্লব বলে আর কি। তো এই যে জিনিসটা বাকশাল, ফ্যাসিজম, আওয়ামী লীগ ইডিওলজিক্যালি সে কোন জায়গায় পজিটেড, হ্যাঁ, জয় বাংলা, বাঙালি জাতীয়তাবাদ, মানে আপনি যখন জয় বাংলা বলেন বা বাঙালি জাতীয়তাবাদ বলেন, শেখ মুজিব যখন আপনার চাকমাদের যে প্রমোশন দেয় বাঙালিতে, মানে এটা তো হচ্ছে যে এই ওনাদের যে লিবারাল ভ্যালুজ, এটা দিয়ে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায় যে এটা কিভাবে বাঙালি সুপ্রিমেসিস্ট এবং হচ্ছে এটা অন্যকে উৎখাত করতে চায়, সেটা চাকমা হোক, মান্দি হোক বা উর্দুভাষী বিহারি হোক। কিন্তু এটা তারা হচ্ছে যে হাসিনা পালাবার পরে এটা তারা ফ্যাসিজম, ফ্যাসিস্ট এই শব্দগুলোই তারা অভিধান থেকে তুলে দিল এবং বাকশাল কথাটা আসা উচিত ছিল, আসলো না, এবং ভুলভাবে মুজিববাদকে এখানে এই সময়ের জন্য, মুজিববাদ আগে পরে আপনি মুজিববাদের ঐতিহাসিক সমালোচনা আর এই সময় এটাকে পলিটিক্যালি টার্গেট করা দুই জিনিস। ফলে এই সময় এটাকে স্লোগানে, রাজনৈতিক কর্মসূচিতে প্রধান স্লোগানে এখনও দেখবেন ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এটা আপনি ধরেন 23 তারিখে যে আওয়ামী লীগ অনেক কিছু চেষ্টা করতেছে, 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সেদিনও যদি পোলাপান বা ছাত্ররা, জুলাইয়ের ইয়াংরা রাস্তায় থাকে, তারা এই স্লোগানটাই দিবে, মুজিববাদ মুর্দাবাদ। এবং এটা এখানেই ভুলটা হচ্ছে যে আপনি পাবলিক যাদের কাছে আপনার আরজিটা, যাদের কাছে আপনি বিচারটা দিতেছেন আওয়ামী লীগের ব্যাপারে, তাদেরকে আপনি ঠিক বুঝাইতে পারতেছেন না যে প্রবলেমটা কোথায়। মানুষ কিন্তু জানে, কিন্তু মানুষ এই টার্ম দিয়ে আপনার সাথে আওয়ামী লীগের সমস্যাটা কি, সে এই টার্ম দিয়ে আমার ধারণা বুঝে না। এর চেয়ে বাকশাল, ফ্যাসিবাদ, বিশেষত বাকশাল, এটা বলে মানুষ সাথে সাথে সব মানুষের হিস্টোরিক্যাল মেমোরির মধ্যে এটা আছে। আমি হচ্ছে 5ই আগস্টের পরে আমি যেটা বলছিলাম, মানে যে আরজি পেশ করছিলাম, সেটা হচ্ছে যে ধরেন 32 নাম্বার, এটা 5ই আগস্টই তো এক ধরনের পুরানো হয়েছে, তারপরে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় এটা হচ্ছে যে আপনার বাকশালের মিউজিয়াম, বাকশাল মেমোরিয়াল করা উচিত ছিল, এটা মেমোরিয়াল করা, এবং শেখ মুজিবকে হচ্ছে ওই যে জিম্বাবুয়ের একজন ইয়ে আছে রবার্ট মুগাবে, হ্যাঁ, যে কিভাবে হচ্ছে স্বাধীনতার একজন বড় লিডার যে হচ্ছে পরে ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং আপনার গণ আন্দোলনে তাকে উৎখাত করতে বাধ্য হয় দেশের মানুষ। এই জায়গাটা আপনার শেখ মুজিব, হাসিনা, এর যে বাপের প্রজেক্ট মাইয়া কীভাবে আগায় নিচ্ছে, এই যে কন্টিনিউশন, বাকশাল ফ্যাসিজমের যে কন্টিনিউশন, এই জিনিসটা ওই জায়গায় একটা মিউজিয়াম করে তারপরে ওই জায়গায় দেখাও, যেখানে শেখ মুজিবের আগে তার রোলটা সেটাও থাকলো এবং পরে 72-75 যে শাসন এবং হাসিনার শাসন, এই পুরো জিনিসটা এক ধরনের কন্টিনিউটি সহ থাকলো। রাইট। কিন্তু তারা ওইটা আসলে এক ধরনের কি জানি করলো আসলে। এবং আপনার যদি মনে পড়ে যে পরের বার যখন আবার 32 নম্বরে ভাঙাভাঙি হইলো, তার আগে হাসিনার ওদিক থেকে কিছু ইয়ে ছিল, কিন্তু আমার বিবেচনায় বড় যে ঘটনাটা সেটা হচ্ছে আপনি যদি এই ইউনুস আয়নাঘর দেখতে যেতে চাচ্ছিল, তখন আর্মি কিন্তু বাধা দিছিল। আপনি যদি ক্রোনোলজি খেয়াল করেন যে 32 নম্বরে আবার হামলার পরের দিন মনে হয় আবার ইউনুস হচ্ছে যে ওইটা পরের দিন বা 1-2 দিন পরে আয়নাঘর তাকে দেখতে যাইতে দিছে আর কি আর্মি, তার আগে আর্মি বাধা দিছিল। আমার বিবেচনায় জিনিসটা আসলে এটা এক ধরনের শোডাউন পিপলের, যে তারা এখনো একাট্টা আছে। তার আগ পর্যন্ত এস্টাবলিশমেন্ট ভাবছিল যে রেভলিউশনারি যে পিপল তারা আর নাই রাস্তায়, ফলে তারা এখন আবার ইউনুসকে তারা বাধা দিতে পারে। তো এরপরে পিপল দেখাইছে যে না, এখনো ইউনুসকে তারা ওন করে এবং ইউনুসকে তুমি বাধা দিতে পারবে না। এই জন্য ওইটার ফলে
আয়নাঘরে যাওয়ার গিট্টুটা খুলছে, মানে এই যে কোরিলেশন, হ্যাঁ, পাওয়ারের স্ট্রাকচারের ভিতরে তো এই জিনিসগুলো চলে, এটা ওইভাবে হয় নাই। তো এই যে 32 নম্বরের বিষয়টা আমার মনে হয় যে শুরুতেই যদি এটা করতো তাহলে পরের অনেকগুলো ঘটনা আসলে আর ঘটতো না। রাইট। এবং আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ দলটা সম্পর্কে আমাদের বিপ্লবী ছাত্র জনতার মধ্যে যারা এগুলোকে মোবিলাইজ করছে তাদের পলিটিক্যাল এডুকেশনটা অন্যরকম হওয়া উচিত ছিল। সেটা হলো যে আওয়ামী লীগ যে একটা হিস্টোরিক ওন্ডের বা যেটা বলে যে ক্ষত, ওই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে প্রাগৈতিহাসিক, যে সে তাকে ক্ষতটা জিয়ে রাখতে হবে, কারণ এটাই তার বিজনেস এবং এটা এক্সিবিট করতে হবে তাকে। এই জিনিসটা আমার ধারণা তারা বুঝতে পারে না যে আপনি যেটা করতে যাচ্ছেন 32-এ, এই যে এটা যদি করতেন তাহলে আওয়ামী লীগের পুরো একটা ভিন্ন পিকচার নিউ জেনারেশনের কাছে হাজির হইতো। কিন্তু যেটা করা হলো আলটিমেটলি সেটা কিন্তু আওয়ামী লীগের এই ক্ষতটাকে আরো মানে চুলকাইতে সুবিধা করছে। যেমন সবকিছু থেকে অধিক পরপর দেখবেন কিছু মুজিব ভক্ত বা আওয়ামী ভক্তরা ওখানে গিয়ে হাজির হইতে চায়, ঠিক আছে? তো এটা বুঝতে হইতো যে আওয়ামী লীগ আপনার কি ধরনের শক্তি, তার সাথে মিলবে জায়নবাদী হিন্দুত্ববাদী শক্তিগুলার একটা মিল আছে, এবং তারা একটা যে দূরের আমাদের সাথে ইতিহাসে এই বেইনসাফিটা ঘটছে, সুতরাং আমাদেরকে এটা করতে হইতেছে, সবসময় এই ধরনের লজিক নিয়ে তারা কিন্তু নিজের এখনও তারা কি বলে আমরা ভিকটিম, মানে তারা ভিকটিম, তাদের সাথে অন্যায় হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এখানে জুলাইয়ে একটা ষড়যন্ত্র হয়েছে। এই ধরনের ফোর্সের সাথে আপনি রেগুলার দিয়ে হবে না, তার সাথেও আগানোর জন্য যেই স্ট্র্যাটেজিগুলো দরকার সেটার ঘাটতি ছিল অবশ্যই। না, এটাই মানে যে কিলিংকে জাস্টিফাইড মনে করে তার সাথে আপনি কীভাবে নেগোশিয়েট করবেন, সেটাই রিকনসাইল করবেন কেমনি, এটা হচ্ছে তো এই ওভারঅল আমার দেখা মনে হয় কি যে আসলে এই ধরেন যেই লোকগুলোর উপরে আমরা আমাদের ভরসা রাখবার কথা, রেভলিউশনারি লিডার বা হচ্ছে যে অন্যরা, ধরেন তখন মাহফুজের ভরসা ছিল আসিফ নজরুলের উপরে, পরে মাহফুজ টের পাইল যে না, আসিফ নজরুল তো আসলে বিপ্লবরে আরও করে ফেলাইছে। এগুলো দিয়ে আসলে আমার মনে হয় এর স্টুডেন্ট লিডারদের সবারই মনে হয় এরকম একটা ফিলিং হয়েছে যে কিছু একটা এই জায়গায় হয়েছে যেটা আসলে শুরুতে তারা ধরতে পারেনি। এখান থেকে আমার মনে হয় এইটাই হওয়ার কথা ছিল, মানে হলো আমাদের পলিটিক্যাল কনসাসনেস ওই জায়গায় যায় নাই, এই কারণে রেভলিউশন এই পর্যন্তই হওয়ার ছিল। মানে আপনার গণ অভ্যুত্থানের 3-4 মাস আগেও তো গণ অভ্যুত্থান হবে এটা কেউ বুঝে নাই, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধরনের শাসনরে ফালাই দিতে হয়, এইটার ব্যাপারে সমাজে বিশেষত এই যে যারা বিভিন্ন সাধারণ জনগণের কথা বলতেছি না, সাধারণ জনগণ সবসময় রেডি থাকে আমাদের দেশের সাধারণ জনগণ, কিন্তু যারা এগুলার পরে সংজ্ঞায়িত করে, ফ্রেমিং করে বা অংশ নেয়, নেতৃত্ব দেয়, তাদের মধ্যে তো একটা কনসেনসাস ছিল না এইসব বিষয়ে। তারা তো এই যে আপনি বলতেছেন যে 4 তারিখেও বলতেছে মিলে যাওয়া ভালো, হ্যাঁ মিলে যাওয়া ভালো, বাড়াবাড়ি দরকার নেই, এই জায়গায় তারা ছিল। বা ধরেন 3 তারিখেও লাস্ট পড়ছে 150, এখানে বুদ্ধিজীবীদের একাংশ হইলো কীভাবে সংবিধান সম্মতভাবে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে পারে সেই ফর্মুলা করতেছে। তো এই সমাজে তো এই যে এর চেয়ে বেশি কিছু হইতো না, মানে আমরা যে জায়গায় চিন্তা করতেছি এইটুকুই হইতো। আমি মনে করি যে সেই তুলনায় বরং বাংলাদেশে অনেক পিসফুল ট্রানজিশনই হয়েছে, মানে গণ অভ্যুত্থানের পরে বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিলে। কিন্তু তবু ধরেন যারা ওই নেতৃত্ব মানতে পারে নাই বা যারা নিজেদেরকে নেতৃত্বের আসনে দেখে নাই, তারা এই সময়টাকে তাদের মতো করে আর্টিকুলেশন করার চেষ্টা করছে, যেটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে একটা গণ অভ্যুত্থানের প্রতি একটা বেইনসাফি করা হইতেছে। গণ অভ্যুত্থানের পরে যাই ঘটুক না কেন, গণ অভ্যুত্থানকে এখন তারা এমনকি এটাও বলার চেষ্টা করে যে নাহিদ ইসলামরা তো প্রকৃত না, নেতৃত্ব না, হ্যাঁ এটা আসলে অমুক সময় থেকে বলে যাচ্ছিল, তাদেরই একটা এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে। এটা একটা আমি মনে করি হীনমন্যতার মতো আর কি। না, এগুলো তো কত কি আমরা কত বলতে পারি না। ওই যে আমি যে বললাম যে কত আগের থেকে আমি না, যেমন ধরেন হ্যাঁ সেটাই, আমরা তো এটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আমাদের শেখ হাসিনার ব্যাপারে একটা ফয়সালা দাঁড়াইছে অনেক আগে, মোমেন্টে কে কোন জায়গায় ছিল সেটার তো একটা দাম আছে, যেটাকে বলে যে এই পুরানো মার্ক্সবাদী ভাষায় যে আন্দোলনকারী সংস্থা, যারা বৈধ কর্তৃপক্ষ, তারা যখন একটা ঘোষণা দেয় তখনই এটা অফিসিয়াল ঘোষণা হয়। রাগ পর্যন্ত আমাদের সবার আকাঙ্ক্ষা থাকতে পারে। আমি 19 জুলাই আমাদের মিছিলে গুলি চালানোর পরে আমি 1 দফার ঘোষণা দিচ্ছি, তাদেরকে আমি 1 দফার ঘোষক। মানে ধরেন এটা ইন্টারন্যাশনাল পত্রিকা আসছে, AFP ফরাসি, আমার পক্ষে বিরাট সাফাই আছে, আমি যদি মানে এটা ক্রেডিট নিতে চাই, যে ফরাসি সংবাদ সংস্থা এটা কোট করছে যে আন্দোলনকারী অমুক বলতেছে যে শেখ হাসিনা হ্যাজ টু স্টেপ ডাউন 19 জুলাই। তাইলে 19 জুলাই হলে তো আমি তাহলে আরও আগে 1 দফা ঘোষক। কিন্তু এটা তো ব্যাপারটা ঘটে না, যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তারা যখন এটাকে ঘোষণা দিবে, মানে আপনি তার যদি 5 বছর আগে বলে থাকেন কোনো লাভ নাই। তো এটা তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করে, এটা কোনো একেবারে এবং কেন করতেছেন, এখন আপনার তাদের ব্যাপারে যে অবস্থান তা দিয়ে আপনি ওই সময়কার ব্যাপারটাতে ফয়সালা করতে চাচ্ছেন। এটা একে অনৈতিহাসিক, দুইয়ে হয়েছে আপনার পলিটিক্যালি খুব মানে নিচু মানসিকতার পরিচয় বলে আমার মনে হয়। আচ্ছা, শেষ করবো জাস্ট এখানে একটা জিনিস বলি যে
কিছু লোক কমপ্লেন করবে যে তাহলে এই জিনিসটা তোমরা শেখ মুজিবের বেলায় ভাবো না কেন। আমি কিন্তু এই কমপ্লেনের জবাব কিন্তু আমার আছে, এবং আমি ভাবি যে তার যা পাওনা হ্যাঁ, তার দিতে হবে। তার থেকে ওরা বেশি দেয় এবং কতগুলো জিনিস বলে না। এবং তারও বাইরে ধরেন শেখ মুজিব কেন, নাহিদ ইসলামও এইটা যত বেশি এই লোকগুলা করছে, তার থেকে আমি দেখি যে পিপল এমন একটা জায়গায় তাদের নিয়ে গেছে যে এখানে আসলে তার আর ব্যাক করার অপশন নাই। মানে নাহিদ যদি চাইতো, নাহিদ তখন ওই ঘোষণাটা না দিয়ে পারতো না। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি আমাকে, হ্যাঁ ঠিক, আপনি আমাকে বলেন যে লেনিনের ওই কথাটা যে 6 তারিখে না কমরেড আগে হয়ে যাবে, 8 তারিখে না কমরেড পরে হয়ে যাবে, 7 তারিখ কমরেড 7 তারিখ, এটা যদি একটা সেলিব্রেট করার মতো কথা হয়, তাহলে নাহিদ ইসলাম 3 তারিখে মানুষের, ওই যে নাহিদ ইসলামকে তারা এখানে রেফার করে যে নাহিদ ইসলাম বলছে যে আমরা চাইছি মানুষের মধ্যে থেকে আসুক। এইটা এই নাহিদ বিরোধী লোকেরা হাজির করে বুঝাতে চায় যে আসলে জনগণ ঘোষণা দিছে, তোমরা কিছু না। কিন্তু এই যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেতৃত্বের, তো লেনিনের ওটা যদি বাহবা দেওয়ার মতো জিনিস হয়, এখানে যে নাহিদ ইসলাম চাইলে তো ওরা তো 8 জুলাই বলছে যে তোমরা ক্যাম্পাসে ঢুকলে আমরা যাব পার্লামেন্টে, আমরা যাব গণভবনে। এই ইঙ্গিতগুলো তারা বহুত আগে থেকে দিতেছিল তাদের ভাষার মধ্য দিয়ে। কিন্তু যখন রাইট টাইম আসছে, মানুষের জায়গা থেকে আসছে, তখনই তারা এটা দুইটা তো মিলতে হবে। হ্যাঁ, এখন তাহলে ওইটা যদি আপনার এক্সেলেন্স মনে হয় বা এবং ইয়ের প্রফেসি মনে হয় লেনিনের, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো 7 তারিখে ডুমা বসতেছিল, ওই দিন দখল করতে না পারলে আপনার কাজ হবে না। 8 তারিখে গিয়েও লাভ নাই, 6 তারিখে গিয়েও লাভ নাই। আন্দোলনের সব পক্ষ 7 তারিখে হাজির হইতেছে, তাহলে ওই দিনই গিয়ে কুটা ঘটাইতে হবে। এটা শুনলে তারা রাগ করবে, কু বলছি। এনিওয়ে, মানে ওই দিনই গিয়ে ক্ষমতাটা দখল করতে হবে। এটা যদি গ্রেটনেস হয়, তো নাহিদ ইসলাম যে 3 তারিখে পাবলিকের মুখ থেকে আগে শোনাতে চাইছে জিনিসটা, তার মনের কথাটা পাবলিক আগে বলুক, এটাতে সমস্যা। এটা আমি মনে করি এটা বিরাট পলিটিক্যাল ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে সে। ম্যাচুরিটি মানে হিস্ট্রিক্যাল রোল আছে, এই পক্ষ ওই পক্ষ ঠিক রোলটা যদি পালিত হয়, তখন ঘটনাটা ঘটে। সে একই জিনিস হচ্ছে যে শেখ মুজিব বা সেই সময় পিপল, সেটার বেলায় ট্রু। এরা যেটা করে সেটা হচ্ছে যে শেখ মুজিবকে এত ক্রেডিট দিতে যায় যে পিপলের আর কোনো ক্রেডিট থাকে না। রাইট, হ্যাঁ, এটা তো ঠিক না। মানে তখন শেখ মুজিব চাইলেও, মানে শেখ মুজিব যখন বন্দী ছিল, সে যদি চাইতো, সে কি তখন বাংলাদেশের যুদ্ধ বন্ধ করতে পারতো না। তো সেটা প্রমাণ তো 7 মার্চে পাবলিক কি ঘোষণা দিতেছে, তখন পাবলিক বলতেছে যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আর শেখ মুজিব তখনও চাইতেছে যে একটা কল আসুক আমার দিকে, আমার একটা পাকিস্তান অ্যাসেম্বলি ডাকুক, তাই না? তাহলে পাবলিক তো ওই জায়গায় চলে গেছে আগে। এটা তো খেয়াল না করে আপনি যদি বলেন ওই যে অনিচ্ছুক জাতি তত্ত্ব আছে কিন্তু, যে শেখ মুজিব একটি অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন। আমি বরং বলি যে একটা বাংলাদেশের মানুষের অনিচ্ছুক নেতাকে মানে স্বাধীনতার অবিসংবাদিত নেতা বানাইছে। এমনি আমি যেটা বলছিলাম যে ধরেন এই আইয়ুব খান, সে যেহেতু এই পলিটিক্যাল প্রসেস মোটামুটি বন্ধ করে রাখছিল, এই কারণে অযোগ্য লোক হিসেবে এই তোফায়েল বলেন বা এরা বলেন, এরা এত বড় নেতা হয়েছে। ঠিকঠাক পলিটিক্যাল প্রসেস থাকলো ওইটা আর হইতো না। যেমন করে হাসিনার সময় মনে করেন যে এই ধরেন এই হিরো আলম, এরকম যে তারা এখন তার ওইভাবে ওই আলোচনাগুলো ওইভাবে হয় না, মানে তারা এখন নাই। কিন্তু হ্যাঁ, সেটাই। মানে কারণ তখন হচ্ছে যে আসলে পলিটিক্যাল ফোর্সগুলো সামনে চলে আসে, যে রিয়েলি যাদের সাথে পিপল আছে আর কি। তো একটা ইল পলিটিক্যাল সিস্টেমে এরকম ঘটে। মানে আমরা এখনো সেই ঘানি টেনে যাইতে হচ্ছে, ইতিহাসের ওই ইয়েগুলো টেনে যাইতে হচ্ছে আর কি, এই আর কি। তো আপনার সাথে অনেক আলাপ হইলো। থ্যাংক ইউ। আমি মন খুলে কথা বলছি, ভালো লাগলো। থ্যাংক ইউ। এই বিষয়গুলো তো আসলে আপনি সচরাচর যেসব ইসে যান, টকশোতে যান, ওইখানে তো এইসব বিষয়ে আলাপ আলোচনা হয় না। তারা তো অনেক বার্নিং কোশ্চেন নিয়ে বার্ন হইতে থাকে। আমরা হচ্ছে যেটা বার্নিং কোশ্চেন না, এগুলো নিয়ে একটু বার্ন হইলাম। তো থ্যাংক ইউ। এমনিতে আপনার ধরেন আরো পরিচয় দেবার কথা শুরুতে একবার বলছিলাম, আপনি কি আপনার আর কোনো পরিচয় দিতে চান? আমি মনে করি যে চেনে হইতে পারে। আর এর বাইরেও যারা বুঝতে চায়, অনেকে বুঝতে চায় না আর কি। আমি তাদের জন্য আমার বক্তব্য হইলো যে আমি একটা সময়ের মধ্যে অ্যাক্ট করতেছি যতভাবে সম্ভব আমার পক্ষে। যা আমি পারি, বহুত কিছু পারি না, যতটুকু পারি ততটুকু আমি অ্যাক্ট করার চেষ্টা করতেছি। ধরেন টক শোতে গিয়ে একটু চাপাবাজি করতে পারি, ওটা আমি অ্যাক্ট করতেছি। আমি একটু ফেসবুকে ঝগড়া করতে পারি, ওটা আমি ওইভাবে অ্যাক্ট করতেছি। পলিটিক্সে একটু আসলে মানে মানুষ আমার অ্যাকসেপ্ট করছে, একটা সার্টেন সংখ্যক মানুষ, ওখানে আমি অ্যাক্ট করতেছি। যত জায়গায় আমাকে মানে ওই যে লোকে আমার কি বুদ্ধিজীবী ভাবলো না, লেখক ভাবলো না, চিন্তক ভাবতেছে না, পলিটিশিয়ান ভাবতেছে না, অ্যাক্টিভিস্ট ভাবতেছে, এটা নিয়ে আমি সব বদার থাকি না। আমি খালি আমার যতক্ষণ মনে হতেছে যে আমার দম আছে, আমি করতে থাকতেছি আর কি। হ্যাঁ, না, ওটা আমি এইভাবে বলি যে ধরেন যেটা আমি সবচেয়ে ভালো পারি সেটা দিয়ে যদি আমি কামাই করতে না পারি, তাইলে হচ্ছে যেটা আমি কিছুই পারি না, এটা তো আমি 3600 নাম্বার, এটা দিয়ে আমি কেমনে কামাই করবো? সেটাই।
ফলে আপনি যে পারেন তাই তো করতেছেন নাকি না? অ্যাবসলিউটলি। তো এটাই আপনার পরিচয়। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসার জন্য।